হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু স্টাডি গাইড। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো এবং সুন্দরভাবে ক্লাসগুলো করছো। তবে ক্লাসের শুরুতে একটা কথা বলি, যারা যারা ক্লাসগুলো দেখছো তাদের অনেকেই ক্লাসগুলোতে লাইক করছো না বা কমেন্ট করছো না বা তোমাদের মতামত কোনোটাই জানাচ্ছ না। আমি বুঝে উঠতে পারছি না ক্লাসগুলো তোমাদের জন্য উপকারে লাগছে না আদৌ লাগছে না। সেই হিসেবে তোমরা একটু যারা ক্লাসগুলো দেখছো তারা অবশ্যই একটু কমেন্ট করে জানিও কেমন লাগছে। কেমন? তো চলো আজকে আমরা যে ক্লাসটা করব জিওগ্রাফির, সেটা হচ্ছে ভারতের জলবায়ু অর্থাৎ ক্লাইমেট অফ ইন্ডিয়া। এর আগের ক্লাসে আমরা করেছিলাম কি নদ নদী করেছিলাম। আজকের ক্লাসে যেটা আমরা করব সেটা হচ্ছে ভারতবর্ষের জলবায়ু। ছোট্ট একটা অংশ, পরীক্ষাতে যে প্রশ্নগুলো আসে আমি সেগুলোই এই জায়গাতে করাবো। এর সঙ্গে আমি যেটা করাবো সেটা হচ্ছে ভারতবর্ষের মৃত্তিকা। এই দুটো ছোট ছোট পার্ট আজকের ক্লাসে আমরা কমপ্লিট করব, কারণ আমাদের হাতে খুব বেশি সময় নেই। তাই চটজলদি উইদিন 50 ম্যারাথন ক্লাস আমরা কিন্তু পুরোটাকে কমপ্লিট করব, জিকে জিএস এর আর্টস পোর্শনটাকে। তার মধ্যে আমরা জিকে জিএস এর যে সায়েন্স পোর্শন অর্থাৎ সাধারণ বিজ্ঞান, যেটা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, সেটারও ক্লাস আমরা কন্টিনিউয়াসলি করব। ওকে, তো আজকে চলো আজকে আমরা জলবায়ু আর মৃত্তিকা এই জায়গাটা আমরা ভালো করে দেখে নেব। তো দেখো, আগে জলবায়ু বিষয়টা জানতে গেলে আমাদেরকে কাকে বলে জলবায়ু সেটা জানতে হবে, আবহাওয়া কাকে বলে সেটা আমাদেরকে জানতে হবে। আমরা দেখছি ঋতু পরিবর্তন হচ্ছে, মানে কখনো গ্রীষ্ম, কখনো বর্ষা, কখনো শীত, কখনো শরৎ, এইরকম ব্যাপারগুলো ঘটছে। কেন ঘটছে তার একটা বেসিক কনসেপ্ট আমি তোমাদের সামনে জাস্ট বলছি, তোমরা শুধু শুনে মনে রাখো। অনেকেই তোমাদের মধ্যে জানো, যারা জানো না তারা শুনে বিষয়টাকে মগজস্থ করার চেষ্টা করো। আমি তোমাদেরকে ফার্স্ট ক্লাসে যখন ভারতবর্ষের লোকেশনটা পড়াচ্ছিলাম তখন তোমাদেরকে বলেছিলাম যে গ্লোবকে যখন আমরা লঙ্গিটিউড আর ল্যাটিটিউডে ভাগ করেছিলাম তখন তোমাদেরকে একটা কথা বলেছিলাম যে সূর্যটা নিরক্ষরেখাতে লম্বভাবে কিরণ দেয়, আবার ওই সূর্য আস্তে আস্তে করে এগোতে থাকে কোন দিকে? আইদার ট্রপিক অফ ক্যান্সারের দিকে, আদারওয়াইজ ট্রপিক অফ ক্যাপ্রিকনের দিকে। আমরা ভারতীয়রা বা ভারতবর্ষ কর্কটক্রান্তি রেখার উপরে অবস্থিত, যেই রেখাটার মান তোমাদের বলেছিলাম 23.5 ডিগ্রি উত্তর। সেই রেখাটা ভারতবর্ষের মধ্যখান দিয়ে গেছে। যখন নিরক্ষরেখা থেকে সূর্য আস্তে আস্তে উত্তরায়ণ হচ্ছে, অর্থাৎ যখন এইরকম একটা গ্লোবের ক্ষেত্রে যদি আমরা এটাকে নিরক্ষরেখা ধরি আর এটাকে কর্কটক্রান্তি রেখা আর এটাকে মকরক্রান্তি রেখা ধরছি, বোঝা যাচ্ছে সবার কি? এই যে নিরক্ষরেখা অর্থাৎ 0 ডিগ্রি ইকুয়েটর যেটাকে আমরা বলছি, এইখানে যখন সূর্য থাকছে তখন ট্রপিক অফ ক্যাপ্রিকন সেখানেও তির্যকভাবে আলো পড়ছে, ট্রপিক অফ ক্যান্সার তির্যকভাবে আলো পড়ছে। ফলে এই সময়টা টেম্পারেচার কিন্তু নাতিশীতোষ্ণ, অর্থাৎ নয় গ্রীষ্মকাল নয় বর্ষাকাল। তাহলে এটা আইদার শরৎকাল হতে পারে অর বসন্তকাল হতে পারে, কারণ এই দুটো সময় আমরা দেখি নাতিশীতোষ্ণ। শীতকালের শেষ হচ্ছে, গরমকাল শুরু হচ্ছে, তার মাঝখানের একটা পিরিয়ড যেখানে কি হচ্ছে টেম্পারেচার খুব বেশি থাকে না, আবার খুব বেশি ঠান্ডাও থাকে না। এগেন আমরা পড়ছি কি শরৎকাল, অর্থাৎ গ্রীষ্মকাল শেষ হচ্ছে, শীতকাল শুরু হচ্ছে, তার মাঝে খানিকটা টেম্পারেচারটা কমে যায়, একটা স্বস্তিদায়ক ফিলিংস আমাদের হয়। শীতটা আস্তে আস্তে করে আসছে ঠিক দুর্গাপুজোর সময়টাতে, বোঝা গেল? তো কেন এমন ঘটছে? দুবারই বা এই ধরনের নাতিশীতোষ্ণ পরিস্থিতি কেন হচ্ছে? চলো এইখান থেকে একটু বুঝে না। যখন সূর্যটা নিরক্ষরেখার উপরে আছে, কিরণ দিচ্ছে, তখন এখানে সূর্যরশ্মি লম্বভাবে পড়ছে, একদম লম্বালম্বি, মানে মাথার উপরে, নিরক্ষরেখার উপরে, মানে মাথার উপরে সূর্য আছে। মাথার উপরে আমাদের সূর্য মাথার উপর কখন আসে? দুপুরবেলা। তো ধরে নাও নিরক্ষরেখার দুপুরবেলা, সেখানে কি হচ্ছে সূর্য মাথার উপরে আছে, সরাসরি সূর্য কিরণ দিচ্ছে, বোঝা গেল? সূর্যরশ্মি সরাসরি এসে পড়ছে কার উপরে? নিরক্ষীয় অঞ্চলে। এই নিরক্ষীয় অঞ্চলে যখন সরাসরি সূর্য অবস্থান করছে তখন ঠিক এই জায়গাটাতে, কোন জায়গায়? ট্রপিক অফ ক্যান্সার এবং ট্রপিক অফ ক্যাপ্রিকন, এই জায়গায় কি হচ্ছে? সূর্যরশ্মিটা তির্যকভাবে পড়ছে। কিভাবে পড়ছে? তির্যকভাবে।
পুরো সরাসরি পড়ছে না, বেঁকে পড়ছে। সূর্য যদি এখানে থাকে, এই সোজাসুজি কি হবে, এই সোজাসুজি সে সূর্য কিরণ দিচ্ছে সোজাসুজি। এখানে যদি কোনো একটা প্লেস থাকে তাহলে সূর্য কি তির্যকভাবে তার আলোটা দিচ্ছে। যেহেতু তির্যকভাবে আলো দিচ্ছে, তাহলে আলোর বা তার সেই সূর্য রশ্মির টেম্পারেচার বেশি হবে না কম হবে, অর্থাৎ উইথ রেসপেক্ট টু ইকুয়েটর। অর্থাৎ নিরক্ষরেখাতে সূর্য যখন লম্বভাবে সূর্য রশ্মিটা দিচ্ছে, আলোটা ফেলছে, তার যে টেম্পারেচার, তার যে তাপ, সেটা বেশি হবে না কম হবে? বেশি হবে নিশ্চিত। যখন আড়াআড়ি ভাবে কোনো অঞ্চলের উপর পড়ছে, সেখানে কি হবে, টেম্পারেচারটা খানিকটা কম হবে। কি হবে, খানিকটা টেম্পারেচার কম হবে। বোঝা গেল? তাহলে এইরকম জায়গায় আমরা বুঝতে পারছি না এটা শরৎকাল নাকি বসন্তকাল। কিভাবে বুঝবো? যদি এই জায়গা থেকে এই জায়গা থেকে সূর্য আস্তে আস্তে করে এই রকম জায়গার দিকে যায়, অর্থাৎ এইরকম করে আস্তে 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 যখন সূর্য কর্কটক্রান্তি রেখার উপরে চলে আসে, তখন এখানে সোজাসুজি সূর্যকিরণ দিচ্ছে, সূর্যালোক দিচ্ছে, সূর্যরশ্মি সরাসরি ভাবে পড়ছে, ফলে এখানটায় তাপমাত্রা অনেক বেশি। কোন সময় আমাদের তাপমাত্রা বেশি লাগে? গ্রীষ্মকালে, তাই না? তাহলে গ্রীষ্মকালে এখানে তাপমাত্রা বেশি হচ্ছে, মানে গ্রীষ্মকাল শুরু হচ্ছে। তার মানে কি, নিরক্ষরেখা থেকে যখন পৃথিবী বা সূর্য কর্কটক্রান্তি রেখার উপরে যাচ্ছে, তখন কি গ্রীষ্ম মানে গরম আস্তে আস্তে করে বাড়ছে। কি ছিল তাহলে তার আগে? নিশ্চয়ই শীতকাল ছিল। গরম আস্তে আস্তে বাড়ছে মানে কি, তার আগে বসন্তকাল ছিল। অর্থাৎ যখন সূর্য নিরক্ষরেখার উপরে লম্বভাবে কিরণ দিচ্ছে, লম্বভাবে সূর্যালোক ফেলছে, তখন কর্কটক্রান্তি রেখার উপরে কি কাল চলছে? বসন্তকাল চলছে। কেন না, তারপরে সূর্যের উত্তরায়ণ হচ্ছে। এরকম একটা ঘটনা ঘটতে পারে, কেস বা কন্ডিশন হতে পারে। যদি সূর্য নিরক্ষরেখা থেকে কর্কটক্রান্তির রেখার দিকে যায়, অর্থাৎ কর্কটক্রান্তি রেখার উপর গ্রীষ্মকাল হয়, তার মানে সূর্য তার আগে কোথায় ছিল? মকরক্রান্তি রেখার উপর নিশ্চিত ছিল। এখান থেকে আস্তে আস্তে সূর্য কর্কটক্রান্তি রেখার উপরে গেছে, নিরক্ষরেখার উপরে, নিরক্ষরেখা থেকে কর্কটক্রান্তি রেখার উপরে গেছে। তাহলে এই যে সময় টাইম কালটা, যখন সূর্য নিরক্ষরেখা থেকে কর্কটক্রান্তি রেখার দিকে যাচ্ছে, কোথায় যাচ্ছে? দিকে যাচ্ছে, বা এখানে যখন ছিল, তখন মানে এর পরের অংশটা যদি এখান থেকে এদিকে যাওয়ার হয়, তাহলে এই জায়গায় যখন সূর্য ছিল, তখন এখানে কি বসন্তকাল। কারণ এরপরেই সূর্য আসছে আমার দিকে। তার মানে সূর্য যখন ওই নিরক্ষরেখার উপরে ছিল, তখন আমি কি বসন্তকাল অনুভব করেছি, হ্যাঁ কিনা? তার মানে ওই পাশে যে আছে, অর্থাৎ মকরক্রান্তি রেখার উপরে, সে কোন কাল পেয়েছে? সে পেয়েছে শরৎকাল। আমার এখানে যখন বসন্তকাল, তখন মকরক্রান্তি রেখার উপরে শরৎকাল। বোঝা গেল না? যায়নি? আবার বলছি শোন, সূর্য যখন নিরক্ষরেখার উপরে আছে, তখন কোন দিকে কোন কাল? শরৎকাল। আইদার শরৎকাল হবে, নতুবা বসন্তকাল হবে। একই ঘটনা মকরক্রান্তিতেও ঘটবে, কারণ দুটোই 23.5 ডিগ্রি, এটা উত্তর হলে ওটা দক্ষিণ, তাই না? অর্থাৎ নিরক্ষরেখা মাঝামাঝি জায়গা। এইবার আমরা দেখব তার পরের অবস্থানটা, সূর্য কোন দিকে আসছে। সূর্য যদি কর্কটক্রান্তি রেখার দিকে আসে, তার মানে গরম বাড়ছে। তার মানে কর্কটক্রান্তি রেখা তার আগে কি ছিল? গরমটা কখন বাড়ে আমাদের এখানে? শীতকাল শেষে বসন্তকাল, তারপরে গরমটা আসে। তার মানে কি, নিরক্ষরেখায় সূর্য যখন ছিল, তখন আমাদের এখানে বসন্তকাল ছিল। বোঝা গেল? তার মানে ওখানে শরৎকাল। তার কারণ ওই নিরক্ষরেখা থেকে সূর্য যখন একেবারেই কর্কটক্রান্তি রেখার উপর চলে আসবে, তখন মকরক্রান্তি রেখাতে কি হবে? সূর্যরশ্মি একদম তির্যক ভাবে পড়বে। তার মানে ওখানে পুরো শীতকাল। শীতকাল কখন আসছে? শীতকাল আসছে শরৎকালের পরে। তার মানে সূর্য যখন নিরক্ষরেখার উপরে আছে, তখন মকরক্রান্তি রেখাতে শরৎকাল, আর এখানে বসন্তকাল। এবার যদি দেখা গেল এই ঘটনা হয়ে উল্টো ঘটনা ঘটে, তাহলে কি হবে? অর্থাৎ সূর্য নিরক্ষরেখায় আছে, এইবার দেখছি সূর্যের দক্ষিণায়ন ঘটছে, অর্থাৎ দক্ষিণ দিকে সূর্য যাচ্ছে, মকরক্রান্তি রেখার দিকে সূর্য যাচ্ছে। মকরক্রান্তি রেখাতে তাহলে কি গরম বাড়তে থাকবে? গরম বাড়ছে মকরক্রান্তি রেখা মানে কি? তার মানে তার আগে বসন্তকাল ছিল, এইবার গ্রীষ্মকাল আসছে। আর ওখানে যখন বসন্তকাল ছিল, তার মানে এখানে নিশ্চিতভাবে শরৎকাল ছিল। যখন সূর্য একেবারে মকরক্রান্তি রেখার উপরে চলে যাচ্ছে, তখন আমার এখানে কি হচ্ছে? অর্থাৎ কর্কটক্রান্তি রেখার উপরে কি ভয়ঙ্কর শীত চলে আসছে। বোঝা গেল বিষয়টা কি? তাহলে নিরক্ষরেখার উপরে থাকলেই কিন্তু আমরা বুঝতে পারবো না যে
কর্কটক্রান্তি রেখার উপরে শীতকাল, শরৎকাল না বসন্তকাল, আর মকরক্রান্তি রেখার উপরে শরৎকাল না বসন্তকাল। তাহলে যখন উত্তরায়ণ ঘটছে তখন আমরা বলছি এখানে তার মানে বসন্তকাল ছিল, এরপরে গরম আসছে, আর এখানে শরৎকাল ছিল, এরপরে শীত আসছে। অর্থাৎ সূর্য যখন কমপ্লিটলি কর্কটক্রান্তি রেখার উপরে যাচ্ছে, সূর্যালোক দিচ্ছে, তখন কি হচ্ছে, এখানে শীতকাল। ঠিক উল্টো ঘটনা যদি ঘটে, যখন এখানে সূর্য গেল, এখানে সূর্য এলো, সূর্যটা লাল করে দিই, এখানে যখন সূর্য আছে, এখানে যখন সূর্য আছে এই জায়গায়, তখন এই জায়গাতে কি কাল? তোমরা কমেন্ট করে জানাও সবাই, এই জায়গাতে কি কাল? সামার। এই জায়গাতে সামার, এইখানে সূর্য আছে। তাহলে এখানে কি, এই নিরক্ষরেখাতে কি হবে তখন? নিরক্ষরেখাতে আইদার বসন্তকাল নতুবা শরৎকাল এখানে হচ্ছে, এখানে যখন গ্রীষ্ম হচ্ছে। মকরক্রান্তি রেখায় কি হবে? মকরক্রান্তি রেখায় তখন হবে উইন্টার, পুরোপুরি শীত, কড়কড়ে শীত। বোঝা গেল? এইবার কি হলো? এইবার দেখা যাচ্ছে সূর্য ও বেটা এই দিকে যখন আবার আসতে শুরু করলো, তখন এখানে কি হচ্ছে? এখানে যদি গ্রীষ্মকাল হয়, সূর্য আবার ফিরে আসতে শুরু করছে, তার মানে কি গ্রীষ্মকাল থেকে আস্তে আস্তে শরৎকালের দিকে যাচ্ছে, তারপরে শীত আসবে। তাহলে যখন এখানে এলো, তখন কি হয়ে গেল? এই উপরটাতে হয়ে গেল অটাম, শরৎকাল। ওকে, তাহলে এখানে কমপ্লিট সামার, তখন এখানে সামার হচ্ছে এই জায়গায় যখন সূর্য আছে। এরপরে যখন সূর্য এখান থেকে এই জায়গায় চলে আসবে, তখন এখানে হয়ে যাবে সামার, এখানে কি হয়ে যাবে? কমপ্লিট উইন্টার। বোঝা গেছে বিষয়টা কি? তাহলে সূর্য যখন কর্কটক্রান্তি রেখার উপরে লম্বভাবে কিরণ দিচ্ছে, তখন সেখানে গ্রীষ্মকাল। যেখানেই লম্বভাবে কিরণ দিচ্ছে সেটা গ্রীষ্মকাল। তাহলে এখানে লম্বভাবে কিরণ দিচ্ছে মানে কি, এই জায়গায় হবে শীতকাল। মকরক্রান্তি রেখার উপরে যখন লম্বভাবে কিরণ দিচ্ছে, তখন কর্কটক্রান্তি রেখার হবে উপর হবে শীতকাল। বোঝা গেল? আর বাকি যখন নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেবে, তখন হয় কর্কটক্রান্তি রেখার উপরে বসন্তকাল চলছে, নাহলে শরৎকাল চলছে। আর নতুবা এখানে যদি বসন্তকাল চলে, এখানে শরৎকাল, এখানে যদি শরৎকাল চলে বা এখানে যদি বসন্তকাল চলে, এখানে চলবে শরৎকাল, ভাইস ভার্সা। বোঝা গেল? এই হচ্ছে আমাদের ঘটনা। এটা কিন্তু মাথায় রাখতে হবে, ইটস ভেরি ভাইটাল। এই লোকেশনের উপর ডিপেন্ড করে কিন্তু জলবায়ুর পরিবর্তনটা আমরা জানবো। গ্রীষ্মকাল, তার বৈশিষ্ট্য জানবো, সূর্য লম্বভাবে কিরণ দিচ্ছে, কিভাবে কি হচ্ছে না হচ্ছে, কি চাষবাস হচ্ছে, সেগুলো কিন্তু আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকলে কিন্তু আমরা এই জায়গাটা পাবো। এইবার দেখো কি আছে, বলছি জলবায়ু। যে জলবায়ুর কথা আমরা পড়ছি, বেসিক্যালি হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ক্লাইমেট? জলবায়ু কাকে বলা হয়? বলছে কোনো ভৌগোলিক ক্ষেত্রের 25 থেকে 30 বছরের ভৌগোলিক পরিস্থিতি, সেটা গ্রীষ্ম প্রধান না শীত প্রধান, সেই জলবায়ুর কথা আমরা জানি। অর্থাৎ 25 থেকে 30 বছর ধরে কোনো একটা নির্দিষ্ট স্থানে কেমন সেখানকার ক্লাইমেটিক স্ট্যাটাস, তার যে ভৌগোলিক পরিস্থিতি, তাপমাত্রার যে পরিস্থিতি, সেটাকেই আমরা যখন অধ্যয়ন করব, তখন আমরা তাকে বলবো ক্লাইমেট বা জলবায়ু। আবহাওয়া কোনো ভৌগোলিক ক্ষেত্রে দিন প্রতিদিনে পরিবর্তন ঘটনা। আবহাওয়া মানে আমরা বলি না সকালবেলা আজ আবহাওয়াটা খুব খারাপ, আমরা কি কেউ কি বলি আজ জলবায়ুটা খুব খারাপ? আমরা কিন্তু কেউ বলি না। আমরা বলি আজকের আবহাওয়াটা একেবারেই খারাপ, ওয়েদার। আবহাওয়ার ইংরেজিটা হচ্ছে ওয়েদার। আজকের ওয়েদারটা মোটেও ভালো নয়, সকালবেলা প্রচুর বৃষ্টি, দুপুরবেলা রোদ্দুর, বিকালবেলা আবার বৃষ্টি, এরকম হয় না? তাই আমরা এটাকে বলছি কোন দিনের ঘটনা। সকালবেলা এক ছিল, বিকালবেলা আরেক হয়ে গেছে, দুপুরবেলা আরেক হয়ে গেছে, এটাকেই আমরা কি বলছি? ওয়েদার। অর্থাৎ ওয়েদার চেঞ্জ হয়, মানে একদম কি বলা যায়, তাৎক্ষণিক, যেটাকে আমরা বলছি তাৎক্ষণিক, সঙ্গে সঙ্গে পরিবর্তন হতে পারে। এই রোদ্দুর আছে, এই মেঘ হয়ে বৃষ্টি হচ্ছে, এই মেঘ আছে, মেঘ কেটে গিয়ে রোদ্দুর আসছে। আবার কখনো দেখা যায় মেঘ আছে, বৃষ্টি হচ্ছে, আবার রোদও হচ্ছে। এটাকে আমরা বলছি ওয়েদার। কোন ভৌগোলিক ক্ষেত্রে দিন প্রতিদিনের পরিবর্তনের ঘটনা। কোন ভৌগোলিক ক্ষেত্রে 3-4 মাসের ভৌগোলিক পরিস্থিতি। গ্রীষ্ম ঋতু, বর্ষা ঋতু। গ্রীষ্মকালে কি শীত লাগে? লাগে না। গ্রীষ্মকালে গরম লাগে, শীতকালে ঠান্ডা লাগে, বসন্তকালে ঠান্ডা গরম খুব একটা বিশেষ লাগে না, বুঝতে পারি আমরা, কমফোর্টেবল একটা ওয়েদার। শরৎ ঋতুতে সেখানেও কমফোর্টেবল একটা ওয়েদার, নয় শীত নয় গ্রীষ্ম। তাহলে সেই রকম জায়গাটাকে আমরা বলছি ঋতু বা সিজন।
ভারতবর্ষে প্রমিনেন্ট ঋতু যদি দেখি তাহলে আমরা কি দেখব? চারটি। কি দেখব? চারটি। গ্রীষ্ম, বর্ষা, শরৎ আর শীত। শরৎ বসন্তের একই কাছাকাছি তোমরা নিয়ে নিতে পারো। তাহলে গ্রীষ্ম, বর্ষা, শরৎ আর শীত নিয়ে নাও। হলো, এই চারটি ঋতু বেসিক্যালি দেখা যায় এখানে। এরপরে যখন আমরা শীতের পরে যখন যে অংশটা দেখবো, বসন্ত খানিকটা দিন থাকে, নাহলে পুরোপুরি গরম পড়ে যায়, কয়েকদিনের জন্য থাকে। বর্ষা, যেটাকে আমরা মনসুন বলছি, মনসুন বর্ষা, কারণ ভারতবর্ষে মৌসুমী বায়ুর প্রভাবেই বৃষ্টিপাত হয়। খানিকটা ওয়েস্টার্ন ডিস্টারবেন্স রয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে হয়, খানিকটা ঘূর্ণবাদজনিত কারণেও হয়। বাট মেজর যে বৃষ্টিটা হয় ভারতবর্ষের পুরো এলাকা জুড়ে, মেজর যে বৃষ্টিপাতটা হয় সেটা কিন্তু উইথ রেসপেক্ট টু মনসুন বা মৌসুমী বায়ুর প্রভাবে ভারতবর্ষে বৃষ্টিপাত হয়। বা ভারতবর্ষের এই যে মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হচ্ছে, সেই সিজন অনুযায়ী বা বর্ষাকাল অনুযায়ী আমাদের বিভিন্ন অঞ্চলে চাষবাস হয়ে থাকে, তাই না? তো আমরা মনে রাখবো, এমন বায়ু যাতে জলীয় বাষ্প পাওয়া যায়, যার দ্বারা বর্ষা সংঘটিত হয়, তাকে বলা হচ্ছে মনসুন। বুঝে গেল? এই চারটে টার্ম তোমরা মনে রাখবে। কি? একটাকে বলা হচ্ছে জলবায়ু, যেটা 25-30 বছর ধরে একই রকম, বোঝা গেল? এরপরে আমরা ওয়েদার, যেটা প্রতিদিন, প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে চেঞ্জ হতে পারে। আর একটা বলছি ঋতু, 3-4 মাস ধরে যখন একটা আবহাওয়া স্টে করে না, মানে তাপমাত্রার পরিবর্তন বা ভৌগোলিক পরিস্থিতি স্টে করছে, সেটাকে আমরা বলছি ঋতু। ওকে? আর হচ্ছে ভারতবর্ষে বর্ষা হচ্ছে মৌসুমী বায়ুর প্রভাবে। কেমন? নেক্সট দেখো, ভারতের জলবায়ুর প্রকৃতি কি? ভারতের জলবায়ুর প্রকৃতি যদি দেখা যায় তাহলে আমরা কি বলবো? মনসুন প্রকৃতির বা মৌসুমী প্রকৃতির। এই মনসুন কথাটা কোথা থেকে এসছে? পরীক্ষায় আসে। কি বলে? মনসুন কথাটি কোথা থেকে এসেছে? অপশানে কি থাকবে? মৌসুম থেকে। কি থাকবে? মৌসুম থেকে। MOUSIM, মৌসুম। মৌসুম থেকে এসছে। কেমন? মৌসুম কথাটা একটা আরবি শব্দ। এই মৌসুম কথা থেকে বা আরবি শব্দ মৌসুম থেকে কিন্তু মনসুন কথাটা এসছে। এই মৌসুম থেকে মনসুন কথাটা এসছে, তাতে আমার কি? আমার অনেক কিছুই। কি সেটা? এই মৌসুম কথার অর্থ হচ্ছে বায়ু প্রবাহের ঋতুভিত্তিক পরিবর্তন। বায়ু প্রবাহের ঋতুভিত্তিক পরিবর্তন। বায়ু প্রবাহের ঋতুভিত্তিক পরিবর্তন, অর্থাৎ সিজনাল চেঞ্জ অফ ওয়াইন্ড ডিরেকশন। বায়ু যে প্রবাহিত হচ্ছে, সেই প্রবাহ পথের বা গতিপথের পরিবর্তন হচ্ছে, তাকেই আমরা বলবো মনসুন বা মৌসুম। আরবি ভাষায় মৌসুম কথার অর্থ হচ্ছে বায়ু প্রবাহের দিক পরিবর্তন। কি ভেদে? ঋতুভেদে। ঋতুভেদ কেন হয়? এই যে সূর্যের উত্তরায়ণ, দক্ষিণায়ন, এইটার উপর ডিপেন্ড করে ঋতু পরিবর্তন হচ্ছে। যেহেতু সূর্য রশ্মির পরিবর্তন হচ্ছে, সূর্য রশ্মি লম্বভাবে পড়ার উপরে ডিপেন্ড করছে, তির্যকভাবে পড়ার উপর ডিপেন্ড করছে। যখন লম্বভাবে পড়ছে সেখানে গ্রীষ্ম ঋতু হচ্ছে, তাহলে গ্রীষ্ম ঋতু মানে তার বায়ু প্রবাহের দিক আলাদা হবে। কেন? না, যেখানে লম্বভাবে সূর্যরশ্মি পড়ছে সেখানে জলভাগ থেকে জলীয় বাষ্প উঠছে, হালকা হয়ে ওপরে উঠে যাচ্ছে, তার আশেপাশে ঠান্ডা বায়ু বা ঠান্ডা জলীয় আমাদের ভারী বাতাস দৌড়ে আসছে ওই জায়গাটা ফিল আপ করার জন্য, কারণ ওখানে একটা নিম্নচাপের সৃষ্টি হচ্ছে, বায়ু তার জায়গা ছেড়ে উপর দিকে উঠে যাচ্ছে বলে। যখনই ওরা ছুটে আসছে তখন কি? কোনো জলভাগের উপর দিয়ে যদি ছুটে আসে তখন কি হবে? জলীয় বাষ্প সংগ্রহ করবে। এরপর যখন কোথাও এসে উঁচু পার্বত্য ভাগে আঘাত পাবে, বৃষ্টি হবে স্বভাবতই। আবার যে জায়গায় তির্যকভাবে সূর্যরশ্মি পড়ছে সেখানে দেখা যাবে অতটা ওই ধরনের বৃষ্টির প্রভাব থাকছে না। আবার যেখানে শীতকাল, সেখানে কি হচ্ছে? সেখানে দেখা যাচ্ছে সূর্যরশ্মি লম্বাবত পড়ছেই না, ফলে জলীয় বাষ্পপূর্ণ বায়ু ছুটাছুটির কোনো ব্যাপার নেই, বরঞ্চ এই জায়গার ঠান্ডা বায়ুগুলো অন্য জায়গার দিকে চলে যাচ্ছে। অর্থাৎ শীতকালে দেখছি বায়ু একটা জায়গা থেকে, ধরো এইখানে আমি শীতকাল, তার মানে এখান থেকে বায়ু প্রবাহিত বাইরের দিকে চলে যাচ্ছে। তাহলে ওয়াইন্ড ডিরেকশনটা কি? আউটওয়ার্ড, বাইরের দিকে। এইখানে যখন গ্রীষ্মকাল, তখন বাইরের থেকে বায়ুটা আসছে, হ্যাঁ কিনা? তাহলে এই যে সিজনাল চেঞ্জ অফ দ্য ডিরেকশন অফ ওয়াইন্ড বা ওয়াইন্ড ডিরেকশন, এটাকেই বোঝাতে আমরা মৌসুম কথাটা ব্যবহার করব, যেটা আরবি শব্দ। আমরা আমাদের ব্যবহারের সুবিধার্থে এটাকে বলছি মনসুন। ওকে, নেক্সট দেখো, ভারতে বায়ু প্রবাহের এই প্রত্যাবর্তন আরব সাগর এবং বঙ্গোপসাগরের মধ্যে সীমাবদ্ধ। মোস্ট ভাইটাল পয়েন্ট, পরীক্ষায় আসবে না,
কিন্তু বোঝার ক্ষেত্রে এই জায়গাটা লাগবে। কেন লাগবে? তার কারণ হচ্ছে ভারতবর্ষের আমরা 3 দিকে জল দেখতে পাই, হ্যাঁ কিনা? ভারতবর্ষটাকে উপদ্বীপ বলা হয় সে কারণেই তো, উপদ্বীপীয় ভূখণ্ড বলি আমরা। এই যে উপদ্বীপ অর্থাৎ পশ্চিম দিক, দক্ষিণ দিক এবং পূর্ব দিক, এই যে ভারতের অংশটা অর্থাৎ নিচের দিকের যে অংশটা, এই যে নিচের দিকের অংশটা, এই অংশটা, তাহলে এখানে রয়েছে আরব সাগর, এখানে রয়েছে ভারত মহাসাগর, এখানে রয়েছে বঙ্গোপসাগর। এই 3টে সাগর থাকার কারণে, জলভাগ থাকার কারণে যখন এর উপর দিয়ে বায়ু প্রবাহিত হয়ে যাবে প্রচুর জলীয় বাষ্প সংগ্রহ করবে। কারণ ভারতবর্ষের উপর বা নিরক্ষরেখা থেকে যখন আস্তে আস্তে, নিরক্ষরেখা তো ভারত মহাসাগরের নিচের দিকে রয়েছে, তাই না? এই রকম জায়গায় নিরক্ষরেখা আছে, আর এই জায়গায় কে আছে? ইন্ডিয়ান ওশিয়ান বা ভারত মহাসাগর। সেখান থেকে যখন দৌড়ে আসছে কে? বায়ু। কোন বায়ু? শীতল বায়ু। যখন এই জায়গায় যখন এই নিরক্ষরেখার উপরে সূর্য যখন আছে, লম্বভাবে সূর্যরশ্মি এখানে পড়ছে, এই জায়গায় লম্বভাবে সূর্যরশ্মি পড়ছে, তখন এই যে জায়গায় শীতল বায়ু ও কি করবে? উপর থেকেও ছুটে আসবে, নিচ থেকেও ছুটে যাবে, কিন্তু উপর থেকে যে ছুটে আসছে তার প্রভাবের থেকে নিচ থেকে যে ছুটে আসছে তার প্রভাব অনেক বেশি। যদি বলো কেন? কারণ উপরে কোনো জলভাগ নেই, বিশেষ কোনো জলভাগ নেই, আবার হিমালয়ের মতো বিরাট বড় পাহাড় আছে, তাই উত্তর পূর্ব দিক থেকে বা উত্তর দিক থেকে, উত্তর পশ্চিম দিক থেকে বায়ু কিন্তু খুব একটা বেশি এখানে প্রভাব ফেলতে পারে না। এখানে যখন লম্বভাবে পড়ছে তার মানে এই জায়গার হাওয়া, আমাদের বাতাস, জলীয় বাষ্পপূর্ণ বাতাস বা যে কোনো বাতাস গরম হয়ে উপরের দিকে উঠে যাচ্ছে, এখান থেকে উপরের দিকে উঠে যাচ্ছে। যখনই উঠে যাচ্ছে তাহলে এই সব জায়গার বায়ু কি করবে? দৌড়াদৌড়ি শুরু করবে। ইয়েস অর নো? দৌড়াদৌড়ি শুরু করবে। ওরা কি করবে? এই জায়গাটাতে আসার চেষ্টা করবে। যখনই ওরা দৌড়ে দৌড়ে আসার চেষ্টা করবে, তখন আস্তে আস্তে করে নিরক্ষরেখার উপর দিয়ে সূর্য এইদিকে গেছে, হ্যাঁ কিনা? তখন এইখান থেকে ওই বাতাসগুলো যখন আসবে, ওরা কি করবে? এই যে টোটাল ওয়াটার বডি অর্থাৎ জলভাগ যতটা রয়েছে, এই যে জলভাগ, এখান থেকে জলীয় বাষ্প সংগ্রহ করবে, হ্যাঁ কিনা? জলীয় বাষ্প সংগ্রহ করার পরে ভারতবর্ষের যত উচ্চভূমিযুক্ত এলাকা আছে সেখানে এসে ধাক্কা খাবে। যখনই ধাক্কা খাবে তখনই কি হবে? সেখানে বৃষ্টিপাত ঘটাবে, হ্যাঁ কিনা? তাহলে এইভাবেই কি হচ্ছে? ভারতবর্ষে বৃষ্টিপাত হচ্ছে। তাই এই যে বায়ু প্রবাহ হচ্ছে সেই দিক মেনটেন করেই কিন্তু আমাদেরকে আরব সাগর এবং বঙ্গোপসাগরের উপর এই মৌসুমী বায়ুকে ডিপেন্ড করতে হয়। তার বায়ু প্রবাহের দিকের উপর ডিপেন্ড করে কিন্তু ভারতবর্ষে সিজনাল চেঞ্জ হচ্ছে। বোঝা গেল বিষয়টা কি? আমরা ইন ডিটেলস আসবো ইন ডিটেলস যখন আমাদের মৌসুমী বায়ুর শাখা পড়াবো তখন আসবো। তাহলে বোঝা গেল প্রত্যাবর্তনকারী আরব সাগর বঙ্গোপসাগরের মধ্যে সীমাবদ্ধ, ভারত মহাসাগর তোমরা লিখতে পারো, অসুবিধা নেই, জাস্ট আমি বোঝার জন্য বললাম। আরবি ভূগোলবিদ দেখ, আরবি ভূগোলবিদ আল মাসুদি প্রথম মনসুন নিয়ে গবেষণা করেন। এটাও ইম্পর্টেন্ট। জলবায়ু থেকে এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, কেমন? তাহলে এগুলো আমাদেরকে জানতে হবে। নেক্সট দেখো, ভারতবর্ষের সিজন, শীত ঋতু, প্রমিনেন্ট ঋতু। শীতকালে আমাদের নিশ্চয়ই গরম লাগে না, নাতিশীতোষ্ণ লাগে না, শীতকালে শীতই লাগে, তাই না? শীতকালটা কখন? অক্টোবর মাস, মিডল অফ দ্য অক্টোবর বা অক্টোবরের শেষ দিক থেকে শুরু হচ্ছে। দুর্গাপুজোর সময় দেখি হালকা হালকা ঠান্ডা পড়ে, অক্টোবর মাসেই দুর্গাপুজো হয় বেসিক্যালি, এবং কালী পুজোর সময় থেকে বেশ ঠান্ডা পড়ে যায়। তখন থেকে আমরা বুঝতে পারি যে শীতকাল প্রায় দোরগোড়ায় এসে পৌঁছেছে। তাহলে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর অ্যান্ড জানুয়ারি এই 4 মাস শীত থাকে। ফেব্রুয়ারিতে খানিকটা শীত থাকে, খুব বেশি শীত থাকে না। ভারতে পশ্চিমী ঝঞ্ঝার কারণে বর্ষা হয়। ভাইটাল কোশ্চেন। কেন? শীতকালে জেনারেলি বর্ষা হয় না।
কিন্তু ভারতবর্ষের কিছু অঞ্চল আছে যেখানে শীতকালে বর্ষা হয়, সেটা হচ্ছে উত্তর পশ্চিম ভারত। ভারতের উত্তর পশ্চিম যে পাশটা রয়েছে, যেটা পাকিস্তানের সঙ্গে জুড়ে রয়েছে, যেটা আফগানিস্তানের সঙ্গে জুড়ে রয়েছে, যে অঞ্চলটা অর্থাৎ পাঞ্জাব, রাজস্থানের উপরের অংশ, উত্তর অংশ, এই এলাকাতে কি হয়, ওয়েস্টার্ন ডিস্টারবেন্স বা পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিপাত হয়। কারণ জেনে লাভ নেই, অনেক বড় কারণ আছে এর পেছনে। তোমরা জানো যে শীতকালে ভারতে কোন বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয়, বা শীতকালে বৃষ্টিপাতের কারণ কি, মুখ্য কারণ কি? তোমরা উত্তর করবে পশ্চিমী ঝঞ্ঝা, যেটাকে ইংরেজিতে বলা হয় ওয়েস্টার্ন ডিস্টারবেন্স। ওকে, এটি সাইক্লোন বর্ষা বা মনসুন বর্ষা নয়। এটা কিন্তু মনসুন বায়ুর প্রভাবে হয় না, মৌসুমী বায়ুর প্রভাবে হয় না। এটা কিসের জন্য হয়? ওয়েস্টার্ন ডিস্টারবেন্সের জন্য হয়। রাজস্থানে এই বর্ষাকে বলা হয় মাওয়াত বা মাওয়াত। হিন্দি একটা কথা, মাওয়াত, বা তোমরা মনে রাখবে মাওয়াত বলে। রাজস্থানে পশ্চিমী ঝঞ্ঝাকেই বলা হয় মাওয়াত। কি বলে? মাওয়াত। পশ্চিমী ঝঞ্ঝার কারণে ভারতবর্ষে 10 থেকে 15% বর্ষা হয়। এই যে বর্ষা, এটা নিশ্চয়ই কাজে লাগে। কি কাজে লাগে? এই ঋতুতে গম চাষ ভালো হয়। গম চাষ এই ঋতুতে ভালো হচ্ছে। বর্ষার জল থাকলে গম চাষ হবে, কিন্তু আবার গম চাষের ক্ষেত্রে গড়ায় যদি খুব বেশি জল থাকে কিন্তু গম গাছ নষ্ট হয়ে যাবে। তাহলে যে জলটার প্রয়োজন সেটা কিন্তু এই সব জায়গা থেকে পাওয়া যায়। কোথা থেকে? এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে। এই গেল আমাদের শীতকাল। এরপরে কি প্রমিনেন্ট? গ্রীষ্মকাল। গ্রীষ্মকালে কি হচ্ছে? সূর্যকিরণ কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে পড়ে। গ্রীষ্মকালে কর্কটক্রান্তি রেখার উপর পড়ে শুধু নয়, এটা তোমরা লিখবে লম্বভাবে। সূর্যকিরণ বা সূর্যরশ্মি লম্বভাবে পড়ে কার উপরে? কর্কটক্রান্তি রেখার উপরে, ট্রপিক অফ ক্যান্সারের উপরে। উত্তর ভারতে ধুলোযুক্ত আঁধি প্রবাহিত হয়। কর্কটক্রান্তি রেখার উপরে যখন সূর্যরশ্মি লম্বভাবে পড়ছে, বিরাট নিম্নচাপের সৃষ্টি হয়। হঠাৎ হঠাৎ করে তুফান সৃষ্টি হয়, ঝড় সৃষ্টি হয়। সেটা উত্তর ভারতে কি বলা হয়? আঁধি। কি বলা হয়? আঁধি। মনে রাখবে, ধুলোযুক্ত ঝড়, সেটাকে বলা হচ্ছে আঁধি। বৃষ্টি হচ্ছে না, কিন্তু ধুলোযুক্ত ঝড় হচ্ছে, ঘূর্ণবাতের সৃষ্টি হচ্ছে, হঠাৎ হঠাৎ করে এই ধরনের নিম্নচাপের সৃষ্টি হচ্ছে, এটাকে বলা হয় আঁধি। এই আঁধিতে জলীয় বাষ্প প্রাপ্ত হলে তবে বর্ষা হয়। এই আঁধিতে কোনো জলভাগ থেকে যদি জলীয় বাষ্প কালেক্ট করে নিতে পারে তখনই বর্ষা হয়, আদারওয়াইজ বর্ষা হয় না। এই বর্ষাকে কি বলা হয়? প্রি মনসুন রেনফল। প্রি মনসুন রেনফল কেন? মৌসুম বায়ু তখনও এসে পৌঁছায়নি। তার আগে, মৌসুম বায়ুর আসার আগে ভারতবর্ষে যখন হঠাৎ করে টেম্পারেচার বৃদ্ধি পায়, হঠাৎ করে যখন টেম্পারেচার বৃদ্ধি পায় তখন কি হয়? ওখানকার বায়ু বা নিম্নচাপের সৃষ্টি হয়। বায়ু কি করে? উপরের দিকে উঠে যেতে শুরু করে। ফলে দূর থেকে কি করে? বায়ুগুলো ছুটে আসতে শুরু করে। দূর থেকে মানে শুধু ভারতবর্ষের এখানে নিম্নচাপ সৃষ্টি হয়েছে, মানে ধরো কলকাতাতে নিম্নচাপ সৃষ্টি হয়েছে, কলকাতার সাইড থেকে আসছে, ধরো তোমরা বলতে পারো হাওড়া থেকে আসছে, কিংবা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আসছে, তা কিন্তু নয়। বিরাট বড় বিস্তীর্ণ অঞ্চল থেকে বায়ু টানা হয়ে চলে আসে। আর যখনই বিভিন্ন জায়গা থেকে বায়ু টানা হয়ে আসছে, এসে ধাক্কা লাগছে, যখনই ধাক্কা লাগছে তখনই কি হচ্ছে? ঝঞ্ঝার সৃষ্টি হচ্ছে, ঝড়ের সৃষ্টি হচ্ছে, হ্যাঁ কিনা? এবার ওই বায়ুটা যখন আসছে, ও যদি আসার পথে কোনো জলীয় বাষ্প পায়, কোনো জলভাগ পায়, ওয়াটার বডি পায়, ও কি করবে? ওখান থেকে জলীয় বাষ্প তুলবে, তুলে নিয়ে এসে যখন ধাক্কা খাবে তখন বৃষ্টিপাত হবে, তাই না? তাকে বলা হয় প্রি মনসুন রেইনফল। এটাও কিন্তু বিভিন্ন কাজে লাগে। এই যে বর্ষাটা হচ্ছে, এই বর্ষা এই সময়টাতে তখন বেশি গরম পড়েনি, হালকা গরম পড়েছে। কোনো একদিন দুম করে হয়তো নিম্নচাপের সৃষ্টি হয়েছে, হঠাৎ করে টেম্পারেচারটা বেড়ে গেছে, ফলে কি হচ্ছে? প্রি মনসুন রেনফল হচ্ছে। এই রেনফল আবার বিভিন্ন কাজে লাগে, ভাইটাল ভাইটাল কাজে লাগে। পশ্চিমবঙ্গে একেই বলা হচ্ছে কালবৈশাখী। পশ্চিমবঙ্গে কালবৈশাখী আসে, তখনও কিন্তু মৌসুমী বায়ু ভারতে ঢোকে না। হঠাৎ করে প্রচুর গরম, সকাল থেকে দেখা যাচ্ছে প্রচুর গরম লাগছে, বিকাল থেকে দেখো ঝড় উঠে পড়েছে। আমরা বলি না হঠাৎ করে যে আজ বোধহয় আজকে যে গরম লাগছে, যে ভ্যাপসা গরম, মনে হয় বিকালবেলা ঝড় ঝঞ্ঝা হবেই, ঝড় উঠবেই, ঢালবেই মোটামুটি। কি বলি আমরা পশ্চিমবঙ্গে? কি বলি? কালবৈশাখী বলি।
তাই না? প্রি মনসুন যেটাকে আমরা বলছি সেটাকে পশ্চিমবঙ্গে কি বলা হচ্ছে? কালবৈশাখী। তাহলে কোশ্চেন আসার সম্ভাবনা আছে। নেক্সট, পাঞ্জাবে বলা হয় লু। কেন পাঞ্জাবে লু বয় কেন? পাঞ্জাবের উপরে যখন নিম্নচাপের সৃষ্টি হয় রাজস্থান থেকে বায়ু দৌড়ে আসে, আর রাজস্থানে তখন তপ্ত বালি, জলভাগ পাবে কোথায়? তখন কি হচ্ছে? চরম গরম বাতাস ছুটে আসছে, সেটাকেই আমরা বলছি লু। যদি সেটা আসামে হয়, আসামে এরকম কোন অঞ্চলে যদি নিম্নচাপ হয় এবং সেখানে বাইরের থেকে বায়ু ছুটে আসে, তাকে আমরা বলছি বরদৌলি ছিলা, বরদৌ ছিলা। এটাকে বলা হয় টি সাওয়ার। টি সাওয়ার মানে এই যে প্রি মনসুন রেনফল হচ্ছে, এর এই সময় দেখো গাছগাছালি শুকিয়ে গেছে, তাই না? গাছগাছালি শুকিয়ে গেছে, বসন্তকালের পরে গাছগাছালি শুকিয়ে গেছে খানিকটা, জল দেওয়ার ব্যাপার চলছে, সূর্য রশ্মি দিচ্ছে, ফলে গাছগুলো প্রায় শুকনো মৃতপ্রায় হয়ে গেছে। এই সময় যে জলটা পাচ্ছে তারা ওয়াটার বডি থেকে, যে জলটা আসছে, সেই জলটার কারণে গাছগুলো আবার নিজেদেরকে উজ্জীবিত করছে, সতেজতা ফিরে পাচ্ছে। হ্যাঁ কি না? ভেবে দেখো তোমরা। এই জন্য এটাকে বলা হয় টি সাওয়ার বা চা বর্ষা বলা হচ্ছে। কোথায়? আসামে। আসামে কি বলা হচ্ছে? চা বর্ষা বা টি সাওয়ার। টি সাওয়ার, সাওয়ার মানে কি? সাওয়ার আমাদের মাথায় থাকে, ঝিরঝির করে বৃষ্টি পড়ে, বৃষ্টির মতো করে ফোঁটা ফোঁটা করে পড়ে, তাই না? সুন্দর করে। সেই সাওয়ার যেন মনে হচ্ছে কেউ জল এরকম করে পাম্প থেকে জল নিয়ে ঝিরঝিরিয়ে দিয়েছে, তাই এটাকে বলা হচ্ছে টি সাওয়ার। কত ইম্পর্টেন্ট ভাবো এই প্রি মনসুন রেনফল, কতটা ইম্পর্টেন্ট। চা গাছের পাতাগুলো আরো সুন্দরভাবে সতেজতা পায়, সবুজ হয়ে গজিয়ে ওঠে। দক্ষিণ ভারতে যদি এই ঘটনাটা দক্ষিণ ভারতে ঘটে, অর্থাৎ এই দক্ষিণ ভারতে যদি হঠাৎ করে এই ধরনের আধির সৃষ্টি হয়, হঠাৎ করে এই ধরনের ঝড় ঝঞ্ঝার সৃষ্টি হয় যেটা মৌসুমী বায়ুর প্রভাবে নয়, তখন তাকে কি বলছি আমরা? আম্রবৃষ্টি। কি বলছি? ম্যাঙ্গো শাওয়ার। কি বলছি? ম্যাঙ্গো শাওয়ার। আম তৈরিতে সাহায্য করে, গাছের আম ধরতে সাহায্য করে, একে বলা হয় ম্যাঙ্গো শাওয়ার। বেসিক্যালি কোথায় দেখা যায়? কেরালা। তাহলে কেরালাতে প্রি মনসুন রেনফলকে বা মৌসুমী বায়ুর আগে যে বৃষ্টিপাত হয় সেটা কি নামে পরিচিত? কেরালাতে মৌসুমী বায়ু আসার পূর্বে যে বৃষ্টিপাত হয় তাকে কি বলে? ম্যাঙ্গো শাওয়ার বা আম্রবৃষ্টি। তোমরা মনে রাখো। কর্ণাটকে কি বলা হয়? চেরি ব্লজুম, কফি বর্ষা, কফি শাওয়ার। কর্ণাটক কফি চাষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাজ্য। তাই এখানে এই কর্ণাটকে যখন এই প্রি মনসুনটা হচ্ছে, কফি চাষ দারুণ হচ্ছে। বোঝা গেল? এই জায়গাটা কিন্তু খেয়াল করতে হবে। গ্রীষ্ম ঋতু কিন্তু এই দিক থেকে অনেকটা ইম্পর্টেন্ট। আমরা ছোটবেলায় লিখতাম যে তোমার প্রিয় ঋতু সম্পর্কে লেখো, কেউ বোধহয় গ্রীষ্মকাল প্রিয় ঋতু লিখত না। কিন্তু এখানকার অধিবাসী কি বলবে? যে আম চাষি, তার প্রিয় ঋতু গ্রীষ্মকাল। কেন? প্রি মনসুন রেনফল পাচ্ছে সে। কর্ণাটকের লোকটা যে কফি চাষ করেছে সে বলবে আমার প্রিয় ঋতু গ্রীষ্মকাল। হ্যাঁ কি না? আসামে যে লোকটা চা বাগানের মালিক, চা বাগান করেছে, সে বলবে আমার প্রিয় ঋতু গ্রীষ্মকাল। কেন? তার কারণ হচ্ছে প্রি মনসুন রেনফলের ফলে সেখানে টি সাওয়ারের কাজ করছে বর্ষা। কেরালাতে সেখানে আম্রবৃষ্টি হচ্ছে, ম্যাঙ্গো সাওয়ারের কাজ করছে গ্রীষ্ম ঋতু, আর কর্ণাটকে কফি সাওয়ারের কাজ করছে। বোঝা গেল? নেক্সট, বর্ষা ঋতু। এরপরে প্রমিনেন্ট যেটা হয় বর্ষা ঋতু, অর্থাৎ গ্রীষ্ম, প্রচন্ড চারিদিকে গরম আর গরম, সবকিছু যেন পুড়ে একদম খাঁ করছে। তার মাঝে মাঝে একটু কালবৈশাখী আমাদের ঠান্ডা অনুভূতি দিয়ে যায়। কিন্তু বর্ষাকাল যখন আসে, আস্তে আস্তে করে চারিদিকে বৃষ্টি অনবরত হতে থাকে, যেমন এই সময়টা হচ্ছে। বৃষ্টি অনবরত হচ্ছে, ফলে চারিদিকে গাছপালা যে যারা একদম মৃতপ্রায় হয়ে গেছিল, তারা আস্তে আস্তে কি করে? প্রাণ ফিরে পায়। নতুন পুকুর যদি কাটা হয়, ঘ্যাঙর ঘ্যাঙর করে ব্যাঙ ডাকতে শুরু করে, বর্ষা আসছে, এটাও বোঝা যায়। তাই বর্ষা ঋতু সবকিছুকে আবার প্রাণ ফিরিয়ে দেয়। গ্রীষ্মের যে দাবদাহ, তা থেকে স্বস্তি দেয় কে? এই বর্ষা ঋতু। অনেকের প্রিয় ঋতু বর্ষা ঋতু। জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর বর্ষা ঋতু। এই সময়টা বর্ষা ঋতু, এই সময় বর্ষা চলছে। এবার এই বর্ষা ঋতুতে বর্ষা কোথা থেকে আসছে, কন্টিনিউয়াসলি বর্ষা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, সেটা আমাদের জানার দরকার আছে। এই ঋতুতে ভারতে সর্বাধিক বৃষ্টি হয়। কত? 75 থেকে 85% বৃষ্টিপাত এই সময়ই হয়।
বাকি ওয়েস্টার্ন ডিস্টারবেন্সের কারণে হয়, প্রি মনসুন রেনফল কারণে খানিকটা হয়। মৌসুমী বায়ু শব্দটি ইংরেজি প্রতিশব্দ মনসুন, যেটা আমি তোমাদেরকে বললাম। মৌসুমী শব্দটি সর্বপ্রথম যিনি ব্যবহার করেছিলেন তার নাম হচ্ছে এডমন্ড হ্যালি। হ্যালির মনসুন থিওরিও রয়েছে, জানার দরকার নেই, শুধু তোমরা জানবে মৌসুমী শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেছিলেন ব্রিটিশ বিজ্ঞানী এডমন্ড হেলি। মনে রাখ, ভারতে মনসুন দুই দিক থেকে আসে। ভারতে মনসুন কদিক থেকে আসে? দুই দিক থেকে আসে। এটা উঠে গেল কেন? যাই হোক, ভারতে মনসুন দুদিক থেকে আসে। কিরকম দুদিক থেকে আসে সেটা তো আমাদেরকে জানতে হবে সুন্দর করে। চলো আমরা একটু জেনে নিই। এইখানটায় ছোট্ট করে আমি তোমাদেরকে বলছি। এই দেখো, এই হচ্ছে ভারতবর্ষ, এটা দক্ষিণ ভাগ, ভারতবর্ষের দক্ষিণ ভাগ। এই যে দক্ষিণ ভাগ যেটা আমি আঁকলাম, এই যে দক্ষিণ ভাগ আমি যেটা আঁকলাম, এই অংশটা, তাহলে এখানে রয়েছে কি কর্কট ক্রান্তি রেখা হয়ে গেল। এই যে অংশটা, এটা হচ্ছে অ্যারাবিয়ান সি বা আরব সাগর আমরা বলছি অ্যারাবিয়ান সি। আর এটাকে আমরা কি বলছি? বে অফ বেঙ্গল। ওকে, তাহলে এরই নিচে কে আছে? এরই নিচে কে আছে? নিরক্ষরেখা। এদিকে নিরক্ষরেখা আছে। এইবার দেখো, এরই নিচে নিরক্ষরেখা আছে। তাহলে যখন সূর্যরশ্মি এই জায়গায় পড়ছে, এই জায়গায় পড়ে সবকিছু গরম হয়ে যাচ্ছে, এখানকার বাতাস হালকা হয়ে ওপরে উঠে যাচ্ছে, দূর দূরান্ত থেকে বায়ু এইদিকে ছুটে আসার চেষ্টা করছে। এবার এখানে গরম হয়ে উঠতে তো খানিকটা সময় লাগবে। তাহলে গ্রীষ্মকাল ধরে পুরো বায়ু গরম হয়েছে, উপরে উঠেছে হালকা, তারপর আস্তে আস্তে করে দূরবর্তী বায়ু এবার আসা শুরু করেছে। কি করেছে? ভারতবর্ষে ঢোকা শুরু করেছে। এই দিক থেকে তাহলে বায়ুগুলো এরকম করে আসবে। কিন্তু আমরা জানি পৃথিবী পশ্চিম থেকে পূর্বে অনবরত ঘুরছে। যখন কোনো কিছু, ধরো তোমার কানের পাশে যদি মশা তার পাখাটাকে বনবন করে ঘুরাতে থাকে, তার একটা হাওয়া, তার একটা অনুভূতি তুমি ফিল করতে পারো, হ্যাঁ কিনা? এমনি যদি আমরা জলকে হাত দিয়ে এরকম করে ঘুরাতে থাকি, অনেকক্ষণ ঘুরালে, স্টায়ার করলে তার আশেপাশে অনেকটা জায়গা নিয়ে ঘুরতে থাকে। এই যে ইফেক্ট, এটাকে বলা হয়, বা একটা ফোর্সের সৃষ্টি হচ্ছে, একটা বলের সৃষ্টি হচ্ছে, এটাকে বলা হচ্ছে কোরিওলিস বল। কি বলা হচ্ছে? কোরিওলিস বল। কি বলা হয়? কোরিওলিস বল। এই কোরিওলিস বলের কারণে পৃথিবীর উপরিভাগে, মানে একদম বায়ুমণ্ডল তো পৃথিবীর ভূপৃষ্ঠের উপরিভাগ, পৃথিবী যখন ঘুরছে তখন এই বায়ুমণ্ডলকেও নিজের সাথে চরকি পাক ঘুরাচ্ছে, পাকের মতো ঘুরাচ্ছে। ফলে এই যে বায়ুগুলো, এরা সোজাসুজি না এসে এরা কি করছে জানো? এরা করছে কি, এরকম করে বেঁকে যাচ্ছে, পশ্চিম থেকে পূর্ব দিকে বেঁকে যাচ্ছে, এরকম করে বেঁকে যাচ্ছে। বোঝা যাচ্ছে কি সবার? এই যে জায়গাটা যখন
পুরো পৃথিবী ঘুরছে, তাহলে পৃথিবীর যে উপরিভাগের বায়ুমণ্ডলের স্তর সেটাও ঘুরছে। ফলে এই যে জায়গাটা যেখানে নিরক্ষরেখার উপরে সূর্যরশ্মি এতদিন লম্বভাবে পড়েছে, বায়ু আমাদের এখানকার বায়ুমণ্ডল গরম হয়েছে, ফলে হালকা হয়ে উপর দিকে উঠে গেছে। ওকে, সেই জায়গা পূরণ করার জন্য এই সব জায়গা থেকে বায়ু ছুটে আসবে। উত্তর দিকের কথা আমি ভাবছি না, কারণ উত্তর দিকের খুব বেশি প্রভাব পড়ে না। পড়ে কোথায়? দক্ষিণ দিকের বায়ু প্রভাব পড়ে। এই দক্ষিণ দিকের বায়ু, দক্ষিণ থেকে তাহলে নিরক্ষরেখা অঞ্চলীয় বায়ুটা বা মকরক্রান্তি রেখা থেকে বায়ুটা কি করে? দৌড়ে দৌড়ে আসার চেষ্টা করে। যখনই আসে কোরিওলিস বলের প্রভাবে কি হয়? একদম ঠিকে নিয়ে চলে যায়, একদম বাঁকিয়ে নিয়ে চলে যায়। এই বলটাকে বলা হচ্ছে কোরিওলিস বল। এই কোরিওলিস বলের প্রভাবে ও যখন হু করে এরকম করে বেঁকে যাচ্ছে পুরোটা এই জায়গা থেকে। যখনই বেঁকে যাচ্ছে তখন কি করছে? এইরকম ভাবে ঢুকছে, ঢুকার চেষ্টা করছে, ঢুকতে পারছে না। তো এই যে জায়গাটা, এই জায়গায় যখন ঢুকছে, ধরো এইরকম করে বায়ু আসছে, এইভাবে ঢুকছে কিছু বায়ু, গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে। আবার এই দিক থেকে কিছু বায়ু এখানে ঢুকছে, এই দিকে যাচ্ছে, এরকম করে চলে যাচ্ছে ভারতবর্ষের উপরের দিকে। ইয়েস অর নো? তাহলে দেখো, এই যে বায়ুটা ঢুকছে, এই বায়ুটাকেই বলা হচ্ছে মৌসুমী বায়ু। এই বায়ুটাকে বলা হচ্ছে মৌসুমী বায়ু। এটা বাতাসের দিক পরিবর্তন হচ্ছে, বায়ুর ডিরেকশন, ওয়াইন্ড ডিরেকশন। আমরা বলেছিলাম একটু আগে, সিজনাল চেঞ্জ অফ ওয়াইন্ড ডিরেকশন ইজ কল্ড মনসুন অর মৌসুম। তাহলে এই যে ওয়াইন্ড ডিরেকশনটা এদিকে উপর দিকে যাচ্ছে, কোরিওলিস বলের প্রভাব কি হচ্ছে? সেটা বেঁকে ঘুরে চলে যাচ্ছে, বেঁকে ঘুরে চলে যাচ্ছে। যখনই বেঁকে ঘুরে চলে যাচ্ছে, তাহলে ভারতবর্ষের ভূমিভাগের ক্ষেত্রে আমরা দেখছি একটা পশ্চিমঘাট পাহাড়ের উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে, পশ্চিমঘাট পাহাড়ে এসে ধাক্কা মারছে। পশ্চিমঘাট পাহাড়ের যে ফাঁকা ফাঁকা অঞ্চলগুলো আছে বা যে বায়ুটা আরেকটু উঁচু দিয়ে যাচ্ছে, সেটা পালাচ্ছে উপর দিয়ে, হ্যাঁ কিনা? আর একটা জিনিস দেখলাম, এইখান থেকে বায়ুগুলো এই জলভাগের মধ্য দিয়ে এসে মেঘালয়, আসাম, পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এইসবের উপর দিয়ে কি হচ্ছে? ছুটে চলেছে, বেরিয়ে যাচ্ছে। তাহলে ভারতবর্ষের দুটো দিক যদি আমরা কল্পনা করি, তাহলে আমরা দেখব এটা তো দক্ষিণ, তাহলে এই যে অংশটা, এটাকে আমরা কি বলছি? দক্ষিণ পশ্চিম, হ্যাঁ কিনা? তাহলে দক্ষিণ পশ্চিম বলছি, আর এই অংশটাকে বলছি উত্তর পূর্ব, দক্ষিণ পূর্ব, হ্যাঁ কিনা? উত্তর পূর্ব নয়, সরি, দক্ষিণ পূর্ব। তাহলে এটা দক্ষিণ, এদিকে পশ্চিম হলে দক্ষিণ পশ্চিম, এদিকে দক্ষিণ পূর্ব। বোঝা গেল না যায়নি? তাহলে এই বায়ু দুটো তাহলে দুদিক থেকে ভারতবর্ষে ঢুকছে, অর্থাৎ মৌসুম বায়ুটা দুটো শাখাতে ভাগ হয়ে ভারতবর্ষে ঢুকছে, একটা দক্ষিণ পশ্চিমী মৌসুম বায়ু হিসেবে, একটা দক্ষিণ পূর্ব মৌসুম বায়ু হিসেবে। বোঝা গেল? তাহলে এই জায়গাটা আমাদের কিন্তু বুঝতে হবে, অর্থাৎ একটা আরব সাগরীয় শাখা আর একটা বঙ্গোপসাগরীয় শাখা, একটা আরব সাগরীয় শাখা আর একটা বঙ্গোপসাগরীয় শাখা। ঢুকছে তো ঢুকছে, তাতে অসুবিধা কি? খেলাটা এখানেই। এই যে বায়ুটা ঢুকছে, আরব সাগরীয় শাখা যেটাকে আমরা বলছি, অ্যারাবিয়ান সির উপর দিয়ে যেটা ঢুকছে, এ কি করছে? আরব সাগর থেকে জলীয় বাষ্প তুলছে, আরব সাগর থেকে জলীয় বাষ্প কালেক্ট করছে। জলীয় বাষ্প যখনই কালেক্ট করে এগোচ্ছে, তখন ভূমিভাগে ঢোকার মুখেই কি হচ্ছে? পশ্চিমঘাট পর্বত, আনাইমুদি মনে পড়ছে সবার? এই পশ্চিমঘাট পর্বতে গিয়ে ও বেটা কি হচ্ছে? কাঁচাড় খাচ্ছে। ও বেটা কি করছে? ধাক্কা মারছে। যখনই ধাক্কা মারছে, তখন পশ্চিমঘাট পর্বত বলছে, আয় যা জলীয় বাষ্প আছে ফেল এখানে। সব জলীয় বাষ্প পশ্চিমঘাট পর্বতে পড়ে আছে। আরব সাগরের শাখা তাহলে পশ্চিমঘাট পর্বতে প্রচুর বৃষ্টিপাত ঘটাচ্ছে। যখন বৃষ্টিপাত ঘটিয়ে অন্য ঢালের দিকে যাচ্ছে, তখন সেখানে জলীয় বাষ্প নেই। যখনই জলীয় বাষ্প নেই, তখন সেখানে যে বর্ষাটা পশ্চিমঘাট পর্বতের, তাহলে পশ্চিম ঢালে বর্ষা হয়ে যাচ্ছে, পূর্ব ঢালকে বর্ষা হচ্ছে না, প্রতিভাত ঢাল আমরা বলছি, ছেড়ে দাও। তাহলে আরব সাগরের শাখা পশ্চিমঘাট পর্বতে বর্ষা ঘটাচ্ছে। বঙ্গোপসাগরীয় শাখা চলছে 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 চলতে 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 কোথায় আসছে? বাংলাদেশ, আসাম, মেঘালয়, পশ্চিমবঙ্গ এই জায়গায় এসে গারো, খাসি, জয়ন্তিয়া এই পাহাড়গুলোতে এসে ধাক্কা মারছে, হ্যাঁ কিনা? বাংলাদেশে তো কোনো পাহাড় নেই, আছে কোথায়? মেঘালয় প্ল্যাটুতে গারো, খাসি, জয়ন্তিয়া, এইখানেই আছে মৌসেন রাম। মৌসেন রামে কি হচ্ছে?
বিরাট বৃষ্টি হচ্ছে, বিরাট বৃষ্টি হচ্ছে। কেন? ওখানেই এসে এত দূর থেকে জলভাগ থেকে যত জলীয় বাষ্প কালেক্ট করেছে ও ঢেলে দিচ্ছে কোথায় এসে? মেঘালয়ে এসে, মৌসিনরামে এসে, চেরাপুঞ্জিতে এসে, আসামে ঢেলে দিচ্ছে। পুরো যা ছিল একদম থলি খালি করে দিয়ে দিচ্ছে। প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। তাহলে কোশ্চেন কি পড়বে? মেঘালয়ের যে বৃষ্টিপাত হয় বা ভারতবর্ষের সর্বাধিক বৃষ্টি যেটা হয় সেটা কোন মৌসুমী বায়ুর কোন শাখার প্রভাবে? তোমরা করবে উত্তর বঙ্গোপসাগরীয় শাখার প্রভাবে বৃষ্টিপাত বেশি হচ্ছে। সরি, এই যে একটু বঙ্গোপসাগরের প্রভাবে এখানে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, কিন্তু পশ্চিম দিক থেকে অর্থাৎ আরব সাগরের শাখা যখন ঢুকছে, আরব সাগরের শাখাটা দেখো, এটা ঢুকছে কেবল দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুটা ঢুকছে এই জায়গায় এসে ভারতবর্ষের পূর্বাঞ্চলের আর পশ্চিমবঙ্গের এই এলাকাটাতে। কিন্তু যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুটা আরব সাগরের শাখা হিসেবে ভারতে ঢুকছে, সেটা কিন্তু ভারতের অন্যান্য সব অংশে ছড়িয়ে পড়ছে। হ্যাঁ কি না? একটু ভালো করে বোঝো। সর্বাধিক বেশি বৃষ্টিপাত হচ্ছে, সর্বোচ্চ বৃষ্টিপাত হচ্ছে কোথায়? বঙ্গোপসাগরীয় শাখার প্রভাবে। তোমরা করবে কি? সর্বোচ্চ বৃষ্টিপাত হচ্ছে, সর্বোচ্চ মানে মৌসুমী সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত এলাকা কোন বায়ু, কোন মৌসুমী বায়ুর কোন শাখা? তোমরা করবে বঙ্গোপসাগরীয় শাখা। কিন্তু ভারতবর্ষে যদি বলা হয়, যদি কোশ্চেন পড়ে ভারতবর্ষে মৌসুমী বায়ুর কোন শাখার প্রভাবে সর্বাধিক বৃষ্টি হয়, ভারতবর্ষে পুরো ভারতবর্ষের কথা যদি বলে, তোমরা করবে কিন্তু আরব সাগরীয় শাখা। তোমরা করবে আরব সাগরীয় শাখা। কি করবে? আরব সাগরীয় শাখা। ভারতবর্ষে সব থেকে বেশি বৃষ্টিপাত হচ্ছে আরব সাগরীয় শাখা থেকে। বোঝা গেল কি? কারণ এই যে অংশটা, এটাই তো ভারতবর্ষের মূল ভূখণ্ডের ভেতরে ঢুকছে, বাকিটা তো ঢুকছে না। এটা কি হচ্ছে? পূর্বাঞ্চলের একটু অংশে গিয়ে আঘাতপ্রাপ্ত হচ্ছে, কিন্তু অনেক দূর থেকে জলীয় বাষ্প কালেক্ট করে নিয়ে যাচ্ছে বলে তাই বৃষ্টিপাতের পরিমাণটা অনেক বেশি অ্যাট এ টাইম। কিন্তু যদি বলা হয় সারা ভারতবর্ষ জুড়ে যে বৃষ্টিপাতটা হচ্ছে সেখানে কার অবদান বেশি, সেখানে তোমরা অবশ্যই করবে আরব সাগরীয় শাখার অবদান কিন্তু সব থেকে বেশি। ওকে, সেই জন্য পশ্চিমঘাট পর্বতে বৃষ্টি হয়। এখানে একটা বেশ টুইস্ট আছে। কি টুইস্ট? এই যে আরব সাগরীয় শাখা ভারতবর্ষে ঢুকে পশ্চিমঘাট পর্বত আছে বলে এই জায়গায় বাধাপ্রাপ্ত হচ্ছে। এই জায়গায় কি আছে? পশ্চিমঘাট পর্বত আছে। কি আছে? এই জায়গায় পশ্চিমঘাট পর্বত আছে এইরকম অংশে। তাহলে এই ঢালে কি হচ্ছে? মেঘ হচ্ছে। এই মেঘ হয়ে কি হচ্ছে? বৃষ্টি হচ্ছে। যখন এই ঢাল পেরিয়ে এইদিকে যাচ্ছে তখন আর বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি কমে যাচ্ছে। প্রতিবাদ ঢাল হচ্ছে, বৃষ্টি কমে যাচ্ছে। যখন এই জায়গাগুলো দিয়ে যখন মৌসুমী বায়ু গুজরাটের উপর দিয়ে আসছে, এইখানে রাজস্থানের উপরে আমাদের গুজরাট পর্যন্ত, পাঞ্জাবের শেষ অংশ থেকে রাজস্থান হয়ে গুজরাট পর্যন্ত আমরা জানি এখানে একটা পর্বত আছে, প্রাচীন ভঙ্গিল পর্বত। কি বলতো? এইরকম একটা জায়গাতে একটা প্রাচীন ভঙ্গিল পর্বত আছে। কি তার নাম? এই প্রাচীন ভঙ্গিল পর্বতের নাম হচ্ছে আরাবল্লী। কি? আরাবল্লী। এই আরাবল্লী থাকার কারণে তাহলে এখানেও আরব সাগরের শাখার মৌসুমী বায়ু আঘাতপ্রাপ্ত হয়ে বৃষ্টি হবে। কিন্তু তাও দেখছি আরাবল্লীর পাদদেশে রাজস্থান মরুভূমি হয়ে আছে। হাউ ইজ ইট পসিবল? কিভাবে সম্ভব? এই যে জায়গাটাতে আরাবল্লী পাহাড় আছে, উচ্চভূমি, তাহলে এই সব জায়গা থেকে যে শাখাটা ঢুকছে, এই সব জায়গা থেকে যে শাখাটা ঢুকবে তারা তো আরাবল্লীর পাদদেশে বৃষ্টিপাত ঘটাবে। হ্যাঁ কিনা? যেটা করাচি টরাচি, গুজরাটের কচ্ছ অঞ্চল, কাঠিয়াবাড় অঞ্চল, এইসব জায়গা থেকে বা লাক্ষাদ্বীপের উপর থেকে জলীয় বাষ্প কালেক্ট করছে, তারা কি করবে? আরাবল্লী পাহাড়ে গিয়ে আঘাত পাবে, বৃষ্টিপাত ঘটাবে। কিন্তু এখানে বৃষ্টিপাত হয় না। তার কারণেই এখানে রাজস্থানের মরুভূমি তৈরি হয়েছে, থর মরুভূমি তৈরি হয়েছে। এবার তোমাদের মনে প্রশ্ন হতে, হ্যাঁ স্যার সত্যিই তো ঠিক কথা, আরাবল্লী পাহাড় আছে, বৃষ্টিপাত হয় না কেন? কারণ আছে। তার কারণ হচ্ছে এই যে যাত্রাপথ, মৌসুমী বায়ুর যাত্রাপথ, এই যাত্রাপথে এইরকম আড়াআড়ি যদি কেউ থাকে, তবেই না সে একে বাধা দেবে। হ্যাঁ কিনা? তবেই তো এখানে বাধাপ্রাপ্ত হবে। যখনই বাধাপ্রাপ্ত হবে তখনই বৃষ্টি হবে। কিন্তু আরাবল্লী আছে
ওরই সমান্তরালে, ওরই সমান্তরালে। তাহলে খানিকটা হয়তো বৃষ্টি হয়, পাহাড় তো আর সমান্তরাল বলতে এরকম সরল রেখার মতো নয়, একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে লম্বালম্বি চলে গেছে সমান্তরালে। কিন্তু যখন যে অংশটা পাহাড়ের সামনের দিকটা, অর্থাৎ যার বঙ্গোপসাগরীয় আরব সাগরীয় মৌসুমী বায়ুর শাখাকে বাধা দিচ্ছে যে অংশটা, সেখানে খানিকটা বৃষ্টিপাত হচ্ছে, কিন্তু সাইড থেকে চলে যাচ্ছে। সেই জন্য এই রাজস্থানে আরাবল্লীর অবস্থান এমন, বৃষ্টিপাত ঘটাতে পারে না, বৃষ্টিপাত ঘটাতে পারে না। সেই জন্য বঙ্গোপসাগরীয় আরব সাগরীয় শাখা আরাবল্লী অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত ঘটায় না, মনে রাখবে সবাই। বঙ্গোপসাগরীয় শাখার প্রভাবে কি হয়? বঙ্গোপসাগরীয় শাখার প্রভাবে বঙ্গোপসাগরীয় শাখার প্রভাবে কি হয়? 35% বৃষ্টি হয়। কত পার্সেন্ট বৃষ্টি হয়? 35%। কত পার্সেন্ট? 35% বৃষ্টিপাত হচ্ছে ভারতবর্ষে। ওকে, দক্ষিণ পশ্চিম, আর এটা হচ্ছে পরবর্তীকালে উত্তর দক্ষিণ পূর্ব, এটা দক্ষিণ পূর্ব। বঙ্গোপসাগরের শাখা যেটা, সেটা হচ্ছে দক্ষিণ পূর্ব, একটা দক্ষিণ পশ্চিম, একটা দক্ষিণ পূর্ব। ওকে, মনে রাখবে কিন্তু, বেশ ভাইটাল। তাহলে বৃষ্টিপাত হচ্ছে কিভাবে বোঝা গেল। এরপরে আসবো আমরা শরৎ ঋতু। শরৎ ঋতু মানে শরতের পরে কে আসবে? শীতকাল আসবে। তার মানে সূর্য নিরক্ষরেখা থেকে এইবার মকর ক্রান্তি রেখার দিকে অগ্রসর হবে। এই সময় প্রত্যাবর্তনকারী মৌসুমী ঋতু বলে, এই সময়কালকে প্রত্যাবর্তনকারী মৌসুমী ঋতু বলে। মৌসুমী বায়ুর উত্তর পূর্ব শাখা ভারতের উপর দিয়ে ফিরে যায়। উত্তর ভারতে বৃষ্টি হয়, উত্তর ভারতের বৃষ্টি হয় না, কিন্তু দক্ষিণ ভারতে বৃষ্টি হয়। মূলত তামিলনাড়ু এবং শ্রীলঙ্কাতে বৃষ্টিপাত হয়। কেন হয়? কেন হয়? তার কারণ হচ্ছে, যখন এখান থেকে আস্তে 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 করে ফিরে যাচ্ছে, ফিরে যাওয়ার কারণে ওই দিক থেকে যে মৌসুমী বায়ুটা ভারতবর্ষের ভেতরে ঢুকেছিল, সে আস্তে আস্তে করে আবার ফিরে আসতে শুরু করে। তো ফিরে আসছে বেশ, কোন দিক থেকে আসছে? উত্তর পূর্ব ভাগ থেকে আসছে, উত্তর পূর্ব দিক থেকে আসছে। তাহলে ও ফিরে আসছে, তো তাতে আমার কি? আমার অনেক কিছু। কেন? ও উত্তর পূর্ব মৌসুমী বায়ু যখন ভারতবর্ষের ভেতরে আবার ঢুকছে এসে, ও তো শুষ্ক, তখন শীতল অঞ্চল থেকে আসছে, শুষ্ক, ফলে এই সব জায়গায় বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তাহলে কি হলো? তাহলে হলো ওই শাখাটা যখন এর উপর দিয়ে আসবে, বঙ্গোপসাগরের উপর দিয়ে আসবে, এটাও কোরিলেস বলের প্রভাবে কি হবে? আবার ওই দিকে বেঁকে যাবে। যখন এখানে আসবে, এই জায়গায় ভারতের একদম শেষ ভাগ তামিলনাড়ুর উপর দিয়ে, এই বঙ্গোপসাগরীয় শাখার কিছু অংশ তামিলনাড়ুর উপর দিয়ে ফিরে যায়। তাতে কি বলতে, এই যে বঙ্গোপসাগরীয় শাখার জলীয় ভাগ আছে, এখান থেকে জলীয় বাষ্প কালেক্ট করে পূর্বঘাট পাহাড়ের উপরে এসে খানিকটা বৃষ্টিপাত ঘটিয়ে ও ফিরে যায়। বুঝতে পেরেছ কি? তাহলে উত্তর পূর্ব মৌসুমী বায়ু বা প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ু, ও যখন ফিরে যাচ্ছে বঙ্গোপসাগরের উপর দিয়ে খানিকটা জলভাগ পেয়ে যাচ্ছে, ওখান থেকে কিছু জলীয় বাষ্প কালেক্ট করে এই পূর্বঘাট পাহাড়ের উপরে, যেটাকে মলয়াদ্রি বলছি আমরা, তার উপরে খানিকটা বৃষ্টিপাত ঘটায়, যেটা তামিলনাড়ুর করমণ্ডল উপকূল। পরীক্ষায় প্রশ্ন পড়ে, মোস্ট ভাইটাল কোশ্চেন একটা, যে বছরে দুবার বৃষ্টিপাত হয় ভারতের কোন অঞ্চলে? রাজ্য হিসেবে পড়তে পারে তামিলনাড়ু, উপকূল হিসেবে পড়তে পারে করমণ্ডল উপকূল, জায়গা হিসেবে পড়তে পারে থাঞ্জাভুর। বুঝা গেল? তাহলে থাঞ্জাভুরে কি হচ্ছে? তামিলনাড়ুতে বা তামিলনাড়ু থাঞ্জাভুরে বা করমণ্ডল উপকূলে কি হচ্ছে? শীতকালে, ভারতবর্ষে তখন শীতকাল, তখন এই অংশে বৃষ্টিপাত হচ্ছে। কোন বায়ুর প্রভাবে? উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে। তাহলে এই জায়গাটা খুব খুব ইম্পর্টেন্ট। ভারতবর্ষের কোন সময় শরৎকাল তোমরা প্রত্যেকেই জানো, তাই আলাদা করে বললাম না। এই সময়কাল প্রত্যাবর্তনকারী মৌসুমী ঋতু নামে চেনা যায়। মৌসুমী বায়ুর উত্তর পূর্ব শাখা ভারতের উপর দিয়ে ফিরে যায়,
উত্তর ভারতে বৃষ্টি হয় না, কিন্তু দক্ষিণ ভারতে বৃষ্টি হয়। কোথায় হয়? মূলত তামিলনাড়ু এবং শ্রীলঙ্কা। শ্রীলঙ্কাও কি করে এই সময় বৃষ্টিপাত, কারণ শ্রীলঙ্কা এই জায়গায়, এখান থেকে ওয়াটার বডি থেকে জলীয় বাষ্প যদি কালেক্ট করে তাহলে শ্রীলঙ্কাতেও বৃষ্টি খানিকটা হবে। তাহলে শ্রীলঙ্কাতেও কিন্তু শীতকালে বৃষ্টিপাত হচ্ছে। বোঝা গেল সবার? এই হচ্ছে আমাদের কমপ্লিট জলবায়ু, এই হচ্ছে আমাদের টোটাল জলবায়ু। ঠিক আছে, টোটাল জলবায়ু। এই এর বাইরে কোনো কোশ্চেন আসবে না, এর বাইরে কোশ্চেন একেবারেই আসবে না। তোমরা একদম ভরসা করে চোখ বন্ধ করে এই জায়গায় যে যদি জলবায়ু থেকে কোশ্চেন আসে, এর বাইরে কোনো কোশ্চেন আসবে না, আসতে পারে না। ঠিক আছে, এবার একটা কোশ্চেন হয়তো বা তোমাদের কোনো কারণে যদি চলে আসে, সেটা হচ্ছে ভারতবর্ষে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কবে ভারতবর্ষে ঢোকে? এই জায়গাটা কোশ্চেন হয়তো পড়তে পারে। 1 জুন থেকে 10 জুনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতবর্ষে এন্টার করে। ঠিক আছে, নেক্সট আজকে আমরা যে চ্যাপ্টারটা করব সেটা হচ্ছে ভারতবর্ষের মৃত্তিকা। আমরা কি করব? ভারতবর্ষের মৃত্তিকা, সয়েল অফ ইন্ডিয়া। এখানে আগেই দেখো একটা কোশ্চেন আছে, এটা পরে পরীক্ষায়, যে মৃত্তিকার অধ্যয়নকে কি বলা হয়? মৃত্তিকা বিষয়ে যখন পড়ানো হয়, মৃত্তিকা বিষয়ে যখন পড়া হয়, অধ্যয়ন করা হয়, তখন তাকে কি বলা হয়? তাকে বলা হয় পেডোলজি। কি বলা হয়? পেডোলজি। কি বলা হয়? পেডোলজি। আইসিআর বলে ভারতবর্ষের একটা সংস্থা আছে, পুরো নামটা কি? ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ, যারা মাটি নিয়ে গবেষণা করে। ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ মৃত্তিকাকে কটা ভাগে ভাগ করেছে? 8 ভাগে ভাগ করেছে। অর্থাৎ ভারতবর্ষে সে জলবায়ু ভেদে বলতে পারো তোমরা, কিংবা আমাদের ভূপ্রাকৃতিক বিভাগের কারণেই হোক, ভারতবর্ষের মাটিকে বেসিক্যালি 8টা ভাগে ভাগ করা যায়। তার মধ্যে সব থেকে বড় হচ্ছে বা সব থেকে বেশি যে মাটি পাওয়া যায় পলি মাটি। আর আইসিআর এর হেডকোয়ার্টার অবস্থিত কোথায়? নিউ দিল্লিতে। আইসিআর এর হেডকোয়ার্টার নিউ দিল্লিতে অবস্থিত। সব থেকে বেশি পলি মাটি, কারণ ভারতবর্ষকে নদীমাতৃক দেশ বলা হয়। গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র, তার উপনদী, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, তুঙ্গভদ্রা, সবরমতী, নর্মদা, তাপ্তি, কয়েক হাজার নদী আছে। এছাড়াও তাদের যে প্লাবিত এরিয়া, প্লাবন ভূমি, তাদের যে ভাঙর এলাকা, তাদের যে খাদার এলাকা, এগুলো কি চাষের জন্য উপযোগী? এই সব জায়গায় যে মাটি, সেটাকে বলা হয় পলি মাটি বা অ্যালুভিয়াল সয়েল। কি বলা হয়? পলি মাটি বা অ্যালুভিয়াল সয়েল। সেটার পরিমাণ সব থেকে বেশি কত? প্রায় 40 থেকে 43%। তাহলে ভারতবর্ষে কোন মাটির পরিমাণ সব থেকে বেশি? তোমরা উত্তরে কি করবে? পলি মাটি বা অ্যালুভিয়াল সয়েল। লাল মাটি আছে, যেটা 18%, যে মাটিতে আয়রন বা লোহার পরিমাণ রয়েছে। কালো মাটি বা ব্ল্যাক সয়েল, যেটা কার্পাস চাষের জন্য অত্যন্ত উপযোগী, কত? 13%। ল্যাটেরাইট, এটাও এক ধরনের লাল মাটি। মরুস্থলীয় মাটি, বালু মাটি, যেটা মরু অঞ্চলে পাওয়া যায়। পিট মৃত্তিকা, এও ভারতবর্ষের এক ধরনের মাটি। লবণাক্ত মাটি, সমুদ্র তীরবর্তী মাটি। আর পর্বতীয় মাটি, যেটা হচ্ছে পর্বতে যদি আমরা চলে যাই, সেখানে আমরা দেখব কিছু পাথুরে মাটি, সেটাকে বলা হয় পর্বতীয় মাটি। এবার আমি স্পেসিফিক কিছু পয়েন্ট তুলে ধরেছি যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। পলি মাটি কত? 40 থেকে 43%। হিমালয়ের নদীর দ্বারা এর নির্মাণ হয়, হিমালয়ের নদী বা যে কোনো নদীর দ্বারা নির্মাণ হয়। বিস্তার কথা, পাঞ্জাবের সিন্ধু নদী থেকে আসামের ব্রহ্মপুত্র নদী পর্যন্ত বেসিক্যালি পলি মাটিটা আমরা পাচ্ছি, এখানে সর্বাধিক পাচ্ছি। ভারতের সর্বাধিক ক্ষেত্রে এর লক্ষ্য করা যায়। সমস্ত ফসল উৎপাদনের জন্য আবশ্যক পলি মাটিতে কিন্তু ফসল প্রচুর হয়। কেন না? যত দূর থেকে নদী তার প্রবাহ পথে জলের সঙ্গে মিক্সড হয়ে বা জলের ক্ষয়কার্যের কারণে মাটির সঙ্গে যে মিনারেলস গুলো থাকে, সেগুলো জলের মধ্যে দ্রবীভূত হয়, জলের মধ্যে মিক্সড হতে শুরু করে। সেইগুলোকে বয়ে জলের সঙ্গে নিয়ে বয়ে বয়ে নিয়ে আসে কে? নদী। যখন ফ্লাডেড এরিয়াতে জল যাচ্ছে, যখন ভাঙর খাদার তৈরি করছে, সেই জায়গায় কি ওই মিনারেলস যুক্ত পলি মাটিটাকে সেই জায়গায় সংরক্ষণ করছে। সেখানে যখন চাষ করা হচ্ছে, গাছের বেঁচে থাকার জন্য যে মিনারেলস প্রয়োজন, আমরা জানি গাছ কি করে? তার মূলরম দ্বারা জল শোষণ করে। এই জলের সঙ্গে মিক্সড
যে মিনারেলস বা খনিজ পদার্থগুলোকে গাছ শোষণ করে গাছ তার পুষ্টি সংগ্রহ করে, সালোক সংশ্লেষ করে কি করে আমাদের খাদ্য তৈরি করে, যে খাদ্যগুলো আমরা গ্রহণ করি। তাহলে এই যে পলি মাটি মিনারেলস বেশি হওয়ার কারণে চাষবাস ভালো হচ্ছে, সেই জন্য এখানে কি বলা হচ্ছে ফসল উৎপাদনের জন্য যথেষ্ট একটা গুরুত্বপূর্ণ মাটি, যেখানে গম, ধান, আলু, প্রচুর শাকসবজির চাষ এই মাটিতে হয়ে থাকে, প্রচুর ফসলের চাষ। এই মাটিতে পটাশ, ফসফরাস, চুন লক্ষ্য করা যায়, নাইট্রোজেন ও হিউমাস কম দেখা যায়। নাইট্রোজেন হিউমাস কম দেখা যায়, এই পয়েন্টটা তোমরা মনে রাখবে। নতুন পলিমাটিকে বলা হয় খাদার, তোমাদেরকে বুঝিয়েছিলাম। পুরনো পলিমাটিকে বলা হয় বাঙ্গার বা ভাঙর। নেক্সট দেখো, লাল মাটি বা রেড সয়েল কত? 18%, ভারতের দ্বিতীয় সর্বাধিক প্রাপ্ত মাটি। আগ্নেয় এবং গ্রানাইট শিলার আবহাওয়াজনিত ক্ষয়কার্যের ফলে এই মাটি তৈরি হয়। উপদ্বীপীয় মালভূমি অঞ্চলে কম বর্ষার ক্ষেত্রগুলিতে পাওয়া যায়। কি মাটি? লাল মাটি। কি আগ্নেয় যে শিলা, গ্রানাইট যে শিলা, সেগুলো বহুদিন ধরে ক্ষয়প্রাপ্ত হচ্ছে, সেটা যখন মাটিতে পরিণত হচ্ছে তাকে আমরা বলছি লাল মাটি। লোহা এবং সিলিকার পরিমাণ বেশি থাকে এতে। সিলিকা বলতে বালি থাকে, পাথুরে বেশি থাকে, তথা পটাশ এবং হিউমাস কম থাকে। জৈবিক পদার্থ পটাশ, হিউমাস এগুলো কম থাকে। পটাশ এবং হিউমাস কম থাকে মানে যে হিউমাস এবং পটাশ সেখানেই বেশি থাকবে যেখানে হচ্ছে গাছপালার পাতা টাতা এগুলো পড়ছে, অরণ্য অঞ্চলে বিশেষ করে। আয়রন অক্সাইডের অধিকতার জন্য লাল মাটি লাল হয়। স্টার মার্ক করে দিলাম, ইটস মোস্ট ভাইটাল পয়েন্ট। কৃষির জন্য ভালো, কিন্তু এখানে সেচের দ্বারা কৃষিকার্য করা হয়। মাটির জল ধারণ ক্ষমতা কম, কৃষির জন্য ভালো, কিন্তু এখানে সেচ ব্যবস্থা ব্যবহার করা হয়। গম, কার্পাস, জোয়ার, তৈলবীজ, ভুট্টা, বাজরা ইত্যাদি পাওয়া যায়। বিস্তার কোথায়? অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু, অর্থাৎ মালভূমি এলাকা। অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুতে এর বিস্তার দেখা যায়। এই মাটিতে জল মিশে গেলে মাটির রং হলুদ হয়ে যায়। এই যে মাটি হাইড্রেটেড যখন হয়ে যাচ্ছে, জল যখন মিশে যাচ্ছে, তখন হলুদ বর্ণ ধারণ করছে। ওকে, নেক্সট, কালো মাটি বা ব্ল্যাক সয়েল, সেটা কি? ব্যাসল্ট শিলার দ্বারা নির্মিত হচ্ছে। এই ব্যাসল্ট যে শিলা, কালো যে শিলাটা, ব্যাসল্ট শিলা, গ্রানাইটও কালো, গ্রানাইট মার্বেল হিসাবে আমরা ব্যবহার করি, গ্রানাইট যেটা আমাদের রক। ব্যাসল্ট শিলা যেটা ট্রেন লাইনের ধারে ধারে দেখতে পাওয়া যায়, সেখানে কি টিটেনিফেরাস ম্যাগনেটাইটের কারণে মাটি কালো হয়। কিসের কারণে কালো হয়? টিটেনিফেরাস ম্যাগনেটাইট। এটা কিন্তু বিভিন্ন হায়ার এক্সামগুলোতে পড়ে, চলে আসতে পারে, ডেপথ লেভেল চেঞ্জ হচ্ছে মানে চলে আসতে পারে, তাই তোমাদের সামনে প্রেজেন্ট করলাম। টিটেনিফেরাস ম্যাগনেটাইটের উপস্থিতির কারণে মাটি কালো হচ্ছে। 13%, এটা তৃতীয় সর্বাধিক মাটি। অন্য নাম রেগুর মৃত্তিকা, এটাকেই বলা হয় রেগুর মৃত্তিকা। একে কালো কার্পাস মৃত্তিকাও বলে, তার কারণ এই মাটিতে সব থেকে বেশি যদি চাষ হয় সেটা হচ্ছে কার্পাস তুলোর চাষ। কার্পাস যে তুলো, সেটা এই মাটিতে দারুণ হয়, জল ধারণ ক্ষমতা বেশি হয়। কালো মাটির জল ধারণ ক্ষমতা বেশি, একে কি বলা হচ্ছে? কালো কার্পাস মৃত্তিকা। এগুলো কিন্তু তোমরা মনে রাখবে, টিটেনিফেরাস ম্যাগনেটাইটের কারণে এর রং কালো হয়ে যাচ্ছে। এর অপর নাম রেগুর মৃত্তিকা। এখানে কার্পাস চাষ বেশি ভালো হয়, তার জন্য একে কালো কার্পাস মৃত্তিকা বলা হয়। এর জলধারণ ক্ষমতা বেশি। মহারাষ্ট্র, ব্যাসল্ট শিলার আধিক্য বেশি মহারাষ্ট্র আমরা জানি। গুজরাট, এইসব জায়গায় কি এই ব্ল্যাক সয়েল বা কালো মাটি দেখা যায়। ল্যাটেরাইট মাটি, এটাও লাল রঙের মাটি। অধিক বর্ষা ও অধিক তাপমাত্রার ক্ষেত্রগুলিতে পাওয়া যায়। আয়রন অক্সাইড বেশি হওয়ার জন্য এই মাটির রং লাল হয়। ঘর নির্মাণে সহায়ক, অর্থাৎ ইট তৈরি হচ্ছে। কি তৈরি হচ্ছে? ইট তৈরি হচ্ছে এই মাটি থেকে। পশ্চিম ঘাট পর্বতের কর্ণাটক, কেরল, মেঘালয়, তামিলনাড়ু, রাজমহল পাহাড়, সাতপুরা ও বিন্ধ্যাচল ক্ষেত্রগুলো, যত মালভূমির যে পাহাড়ি অঞ্চলগুলো আছে, সেখানেই যদি আমরা দেখি এই ল্যাটেরাইট মৃত্তিকার কথা বা ল্যাটেরাইট মৃত্তিকার দেখা আমরা পাবো। ঠিক আছে, এরপরে যেটা দেখছি আমরা মরুস্থলীয় মাটি। মরু অঞ্চলে কি ধরনের মাটি পাওয়া যায়? মরু অঞ্চলে যেখানে তাপমাত্রা বেশি কিন্তু বর্ষা খুব কম হয়, সেখানে আমরা মরু অঞ্চল দেখব। সেখানে তাপমাত্রা বেশি হবে, মরু অঞ্চল মানে কি? তাপমাত্রা বেশি, বর্ষা কম। নাইট্রোজেন ও হিউমাস অত্যন্ত কম থাকে। নাইট্রোজেন এবং হিউমাস অত্যন্ত কম থাকে। মাটির ভিতরে ক্যালসিয়াম পাওয়া যায়, ক্যালসিয়াম প্রচুর পরিমাণে থাকে। বিস্তার রাজস্থান, দক্ষিণ পাঞ্জাব ও দক্ষিণ হরিয়ানা এবং গুজরাটের উত্তর অংশ। ক্যাকটাস এবং নাগফনি গাছ দেখা যায়। ক্যাকটাস গাছ দেখা যায় কেন? কারণ এই অঞ্চল এত শুষ্ক থাকে, এই গাছগুলো মাটির বহু গভীরে পর্যন্ত শিকড় পাঠিয়ে দেয় এবং সেই গভীর থেকে যেটুকু জল এরা পায়
সেটুকু তাকে কাজে লাগাতে হবে। উপরে সূর্য বেটা একদম কড়কড়ে রোদ নিয়ে বসে আছে, যখনই ওরা মূলম থেকে মাটি থেকে জল তুলে আনছে মূলমের সাহায্যে, এসে কি পাতায় তাকে তো সালোক সংশ্লেষ করতে হবে। যখনই সালোক সংশ্লেষের জন্য পাঠাচ্ছে, সূর্য বেটা খিঁচে নিচ্ছে। এটাই তো স্বাভাবিক নাকি? যখনই সালোক সংশ্লেষের জন্য জানবো ওখানে টেম্পারেচার এত বেশি, ওই পাতা থেকেও জলীয় বাষ্প হয়ে যাবে। ফলে ওরা কি করেছে, সূর্যকে জব্দ করার জন্য একটা কাজ করেছে। এই যে মূলরম দিয়ে যে জলটা শোষণ করেছে, তাকে ওরা ধরে রাখার জন্য পাতা আর ব্যবহার করেনি, পাতাকে এত মোটা করে ফেলেছে। মোটা করে কি করছে, সেগুলোকে একদম শক্ত, পুরু, রসালো, স্ফীত কাণ্ডের মতো তৈরি করে নিয়েছে। সেই পাতাগুলোকে কাঁটার মতো করে ফেলেছে, যাতে সূর্যকে বিঁধতে পারে। বোঝা যাচ্ছে কি বিষয়টা? পাতা আর নেই, পাতাগুলো কাঁটার মতো হয়ে গেছে। আমরা জানি কি, পাতা বড় হলে তার সারফেস এরিয়াটা অনেক বেশি হবে, তার তলটা অনেক বেশি হবে, পরে সানলাইট যতটা তলে বেশি করে পড়বে, পুরো তল থেকে কি হবে, জলটাকে শুষে নেবে। যখন কাঁটা হয়ে যাচ্ছে, পর তার সারফেস লেভেল তো কমে গেছে, সূর্যরশ্মি বেশি তাকে অ্যাটাক করতে পারবে না। ফাইলোক্ল্যাড বলা হয়। এই যে রসালো স্ফীত যে কাণ্ডটা তৈরি হয়, একদম মোটা পুরু, কিউটিক্যালের একটা আস্তরণ থাকে বাইরে, মোমের মতো আস্তরণ থাকে, যেটা ভেদ করে কি করে, এই সানলাইট ওই জলটাকে শুষে বের করতে পারে না। সেই জন্য সেই গাছগুলোকে বলা হয় ক্যাকটাস। তাদের বাইরে কাঁটা থাকে, কাঁটার আবরণ থাকে। দ্যাটস হোয়াই ইট ইজ কল্ড ক্যাকটাস। নাগফণি, ফণিমনসা, এগুলো হচ্ছে সব ক্যাকটাসের উদাহরণ। তোমরা দেখবে যদি নর্থ বেঙ্গলে বেড়াতে যাও বা কিংবা ক্যাকটাস মিউজিয়ামগুলোতে গেলে দেখবে বিভিন্ন ধরনের ক্যাকটাস রয়েছে। তাদের বাইরে সুন্দর একটা কিউটিকলের আবরণ থাকে। অতি সহজে জল কিন্তু বাইরে বাষ্প আকারে বেরোতে তারা দেয় না। সরষা, ভুট্টা ও বাজরা চাষ এখানে খুব ভালো হয়। লবণাক্ত মাটি কোথায় পাওয়া যাবে? সমুদ্র তীরবর্তী অঞ্চলগুলোতে লবণাক্ত মাটি বেশি পাওয়া যাবে। এই লবণাক্ত মাটিতে কি সুন্দরী, গরান, গেওয়া এই জাতীয় গাছ হয়, যেখানে শ্বাসমূল আমরা দেখতে পাবো। এই গাছগুলোর শিকড় কি করে, মাটির থোড়ে উপরে উঠে চলে আসে। উপরে এসে কি করে, বায়ু থেকে সরাসরি অক্সিজেন গ্রহণ করে। বায়ু থেকে সরাসরি কি করে, অক্সিজেন গ্রহণ করে, শ্বাসকার্য চালায়। এগুলোকে বলা হয় শ্বাসমূল, ব্রিদিং রুট বলা হয়। এগুলোকে সায়েন্সের ভাষায় বলা হয় নিউম্যাটোফোর। এই লবণাক্ত মাটির যে গাছগুলো সেখানে পাওয়া যায়, কারণ ওইসব এলাকায় জোয়ারে জল এসে ভর্তি হয়ে যায়। ফলে কি করে, ওই জায়গার মাটিতে এয়ার সাপ্লাইটা কম হয়। ফলে ওরা কি করে, মাটির উপরে উঠে চলে আসে, যেগুলোকে আমরা বলছি শ্বাসমূল। কি বলছি? শ্বাসমূল। ওই শ্বাসমূলের মাথায় এক একটা ছোট ছোট ছিদ্র থাকে, নিউম্যাটোফোর বলা হয়। ওর মধ্য থেকেই ওরা কি করে, শ্বাস প্রশ্বাসের কাজ চালায়। শুষ্ক, অর্ধশুষ্ক অঞ্চলে পাওয়া যায়। শুষ্ক, অর্ধশুষ্ক অঞ্চলে, যেখানে খালের দ্বারা জলসেচ করা হয়, এই মাটিতে সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়ামের মাত্রা বেশি থাকে। জল বা সমুদ্র লবণাক্ত জল মানে কি, সোডিয়াম, পটাশিয়াম বেশি থাকবে, তাই না? ভারতে সর্বাধিক এই মাটি উত্তরপ্রদেশে পাওয়া যায়। কোথা পাওয়া যায়? সর্বাধিক উত্তরপ্রদেশে পাওয়া যায় লবণাক্ত মাটি। নেক্সট, পিট মাটি অধিক বর্ষার ক্ষেত্রগুলিতে পাওয়া যায়। জলের সাথে গাছপালা মিশে এই মাটি তৈরি হয়। তার মানে কি, হিউমাসের পরিমাণ বেশি হবে, হিউমাস অধিক থাকে 45%। ধানের জন্য উপযোগী এই মাটি কোথায় পাওয়া যায়? মেঘালয়, কেরল, তরাই ক্ষেত্র এবং সুন্দরবনের বদ্বীপ অঞ্চলগুলিতে এই পিট মাটি পাওয়া যায়। ঠিক আছে, নেক্সট দেখো, পর্বতীয় মাটি পর্বতের ঢালে পাওয়া যায়, অত্যন্ত কঠোর প্রকৃতির হয়, শিলা দিয়ে তো গঠিত। পাহাড় মানে কি, কঠিন শিলা, সেগুলো ভেঙে চূর্ণ চূর্ণ হয়ে গেছে, তাই কঠোর গাছপালা লক্ষ্য করা যায়। আপেল, চা, নাশপাতি ইত্যাদির চাষ হয়। উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ, সিকিম এগুলো পাওয়া যায়। কি? পর্বতীয় মাটি। সংযুক্ত রাজ্য আমেরিকার কৃষি বিভাগ, এটা তোমাদের লাগবে না, এগুলো করার দরকার নেই। আর যে মাটিটা আমরা পড়বো, দ্যাট ইজ আম্লিক ও ক্ষারীয় মাটি। কি বলা হচ্ছে? আম্লিক এবং ক্ষারীয় মাটি। আম্লিক কথার অর্থ মানে হচ্ছে অ্যাসিডিক প্রপার্টি রয়েছে। অ্যাসিড কাকে বলে? যদি কোনো কেমিক্যালের, রাসায়নিক পদার্থের পিএইচ এর মান কি হয়? 7 কম হয়। পিএইচ এর মান 7 কম হয়, তখন তাকে আমরা কি বলবো? আম্লিক। কি বলবো? আম্লিক। আবার যদি 7 বেশি হয়, তাকে আমরা বলবো ক্ষারীয় মৃত্তিকা। কি বলবো আমরা? ক্ষারীয় মৃত্তিকা। যদি 7 হয়,
তাকে আমরা বলবো পশম। কি বলবো? পশম। নিউট্রাল, যেমন জল, জল হচ্ছে পশম, আম্লিক নয় ক্ষারীয়। যদি বলা হয় বৃষ্টির জল, তার পিএইচ এর মান 7 থেকে কম। কেন? অ্যাসিডিক। কারণ বাতাসে কি হয়? বাতাসে সালফার আছে, তাই না? বাতাসে নাইট্রোজেন ডাইঅক্সাইড আছে, সালফার ডাইঅক্সাইড আছে। এরা যখন জলের সঙ্গে মিক্সড হচ্ছে, সালফিউরিক অ্যাসিড আর নাইট্রিক অ্যাসিড তৈরি করে। সেই জল যখন নিচে এসে পড়ছে, যখন আমরা তাকে ধরে তার পিএইচ চেক করব, তখন কি দেখব? তখন দেখব পিএইচটা 7 থেকে কম হচ্ছে, অর্থাৎ জলটা অ্যাসিডিক হয়ে যাচ্ছে। তাহলে যে মাটিতে পিএইচ এর মান 7 থেকে কম, তাকে কি বলা হয়? আম্লিক মাটি। এই মাটিতে হাইড্রোজেন আয়নের সান্দ্রতা বেড়ে থাকে, হাইড্রোজেন আয়নের অনেক বেশি, অ্যাসিড মানে হাইড্রোজেন আয়নের আধিক্য বেশি থাকবে। জলের সাথে কার্বনিক পদার্থ মিশে কার্বনিল অম্ল তৈরি করে। কার্বনিক মানে কি? CO2, কার্বন ডাইঅক্সাইড তৈরি। কার্বন ডাইঅক্সাইড জলের সঙ্গে মিশে কি তৈরি করে? কার্বনিক অ্যাসিড বা H2CO3 তৈরি করে, HCO3 তৈরি করে। ওকে। ক্ষারীয় পিএইচ এর মান 7 এর বেশি হয় শুষ্ক ক্ষেত্র এবং মরুস্থলীয় ক্ষেত্রে পাওয়া যায়। শুষ্ক ক্ষেত্র এবং মরুস্থলীয় ক্ষেত্রে এই ক্ষারীয় মৃত্তিকার প্রভাব দেখা যায়। এই হচ্ছে টোটাল আমাদের মৃত্তিকা। তাহলে আজকে আমরা জলবায়ু এবং মৃত্তিকা এই দুটো পোর্শন শেষ করলাম। এর বাইরে আশা করি তোমাদের আর পড়ার কোনো রকম কোনো দরকার হবে না। এর মধ্য থেকেই প্রশ্ন আসবে, সেটা তোমরা পুলিশের এসআই হোক, কনস্টেবল হোক, গ্রুপ সিডি হোক, জিকে জিএস পোর্শন যেখানে রয়েছে, সেটা মোর দেন সাফিসিয়েন্ট, মোর দেন সাফিসিয়েন্ট। এর বাইরে ভূগোলের মৃত্তিকা এবং জলবায়ু থেকে আর কোনো কোশ্চেন আসবে না। কেমন? তো সবাই ভালো করে ক্লাস করো, মন দিয়ে পড়াশোনা করো। আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে। টাটা।